আমি বশীকরণ করব, তোমার দেওয়া কোনো একটা জিনিস দাও, আমি বশ করে দেবো। হাউ ইজ ইট পসিবল? আপনার ওপর তন্ত্রক্রিয়া হয়েছে, এটা আপনি জানতে পারবেন কিভাবে? বাড়িতে দেখবেন থাকতে ইচ্ছা করবে না আপনার, বাড়িতে ঝগড়া অশান্তি ফ্যামিলি মেম্বারদের সাথে হবে, খেতে বসে ম্যাক্সিমাম সময় দেখবেন পাতে চুল পড়বে। প্যারানর্মাল এই যখন হয়, এর মধ্যে কারা থাকে? দেখুন অনেক রকম হয়, ব্রহ্মদৈত্য হয়, পিশাচ হয়, স্কন্দ কাটা হয়। প্যারানর্মালের মধ্যে নেগেটিভ পজিটিভ। পজিটিভ মানে কি? ব্রহ্মদৈত্য, সেখানে আপনি বেলের গন্ধ পাবেন, চন্দনের গন্ধ পাবেন, ধূপের গন্ধ পাবেন। নেগেটিভ থাকলে আপনি সবার আগে যেটা পাবেন খুব পচা স্মেল, মানে কোনো কারণ নেই, সেখানে আপনি পচা পচা স্মেল পাবেন। উত্তর পূর্ব কোণ মানে ঈশান কোণ যাকে বলা হয়, ঠাকুরের স্থান, সেখানে যদি বাথরুম থাকে মানে এটা হাইলি নেগেটিভ জায়গা। দীঘা গেছি, যেই হোটেলে ছিলাম সেই হোটেলটা আমরা 3rd ফ্লোরে ছিলাম, ওর ওপরে একটা ফ্লোর ছিল, সেই ফ্লোরে ফাঁকা পুরো, ওপরে তলা সিঁড়িতে উঠে গেছি, উঠে গিয়ে জাস্ট দেখছি যে এই রুমটা ফাঁকা ছিল, ওই রুমে কেউ একজন বসে আছে। এই যে পাপ পুণ্য, ধরুন আমি অনেক লোক দেখেছি যারা খুব ভালো লোক, বাট অনেক মানে কারোর হয়তো ক্ষতি করেনি, তাড়াতাড়ি মারা যায়, বাট যারা খারাপ লোক ওরা অনেকদিন বেঁচে থাকে। তো এইটার কি লজিক? শনি সাড়ে সাতি, শনি হচ্ছে বিচারক, জীবনে যদি পাপ করে থাকে শনি আপনাকে সেই দণ্ড দেবেই। মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং মীন রাশি বা লগ্ন, এই রাশি লগ্নের মানুষজনকে ভূত প্রেত খুব সহজে আকর্ষণ করতে পারে। বকখালিতে হারবার বলে একটা জায়গা আছে, জায়গাটা খুব একটা ভালো জায়গা নয়। বাথরুমে গেছি, দেখছি কাঁচের মধ্যে হাতের ছাপ। খেতে বসে প্রথমে একটা চমকা একটা ঘটনা ঘটে, একটা কালো বেড়াল হঠাৎ লাফিয়ে লাইট গুলো যেন চিচির করে যেমন হচ্ছে, হট করে সে উঠে গেছে। উঠে গিয়ে এবার ওর মধ্যে আমার একটা বন্ধু বসেছিল, তার গলাটা ধরবেন। অ্যাস্ট্রোলজি শব্দটা শুনতে এতটা যতটা ছোট মনে হয় ততটা ছোট নয়, গভীর সমুদ্র। কেউ কেউ অ্যাস্ট্রোলজিকে ভালো বলে, কেউ কেউ অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে, কেউ কেউ অ্যাস্ট্রোলজিকে বলে এটা খুব একটা ভালো নয় বা বিশ্বাস করতে চায় না, ভণ্ডামি একদম। কিন্তু আমি আজকে সমস্ত দর্শকদের কনসেপ্ট ক্লিয়ার করে দেবো যে অ্যাস্ট্রোলজি একটা সায়েন্স, অকাল সায়েন্স, গুপ্তবিদ্যা। অ্যাস্ট্রোলজি কথাটা এসছে অ্যাস্ট্রোনমি থেকে। ওকে। তো আপনার জন্মকালীন সময়ে আপনার গ্রহদের ট্রানজিট যেরকম ছিল তার প্রভাব আপনার জীবনে কিরকম ভাবে পড়বে, এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। বাট এটা মানে সোর্স কিভাবে শুরু হয়েছে, কোথা থেকে? এটা শুরু হয়েছে অনেক যুগে, 5000 সাল আগে থেকে, পরাশর যুগে। এটা কি মানে ইন্ডিয়ান কালচার আমাদের থেকে ইন্ডিয়ান এসছে? কালচার, এটা হিন্দু শাস্ত্র অনুযায়ী অনেক, মানে 5000 বছর বললে কম হয়ে যাবে, আরো আগে, সেটা Okay. আমাদের পারফেক্টলি ভাবে জানা নেই। ওকে। তো এইটা, এই বিষয়ে আমি দ্বিমত আছে। তো এই বিষয়ে আরো আমি বলবো যে আনুমানিক বলা যেতে পারে। না, বাট এই যে ব্যাপারগুলো বলে যে গ্রহ নক্ষত্রের অবস্থান বা কিছু, এটা অ্যাকচুয়ালি মানুষ বুঝলো কিভাবে? মানে আমি একদম বেসিক লেভেল থেকে বলছি, যে কিভাবে আইডেন্টিফাই করেছে, মানে শুরুয়াতটা শুনতে চাইছি। এইগুলো শুরুয়াত বলতে আমাদের পৌরাণিক কাহিনীতে যেতে হবে। হিন্দু শাস্ত্র অনুযায়ী অনেক বড় বড় মনি ঋষি আছে, আপনারা হয়তো সবাই পড়েছেন, মাইথোলজি পড়েছেন, সেখান থেকে অ্যাস্ট্রোলজির উৎপত্তি। ওকে। সেই যেই সমস্ত বইয়ে সেগুলো আপনারা পাবেন, মাইথোলজি বই যদি আপনারা একটুখানি সার্চ করেন বা গুগল করেন আপনারা পেতে পারেন, সেখান থেকে অ্যাস্ট্রোলজির উৎপত্তি। তো আমি এবার বলি আপনাকে অ্যাস্ট্রোলজি মানুষের জীবনে কিভাবে ভূমিকা পালন করে। সবার আগে আমি আমার নিজের জীবন থেকেই বলি আপনাকে, নিশ্চয়ই। কেন পার্সোনালি আমি যদি আপনাকে না বলি আমার জীবনের ঘটনা না, মানে পাবলিক বুঝবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাবলিক নিশ্চয়ই। পাবলিক দেখা আমার মনে হয় পাবলিক এটা দেখে অনেক কিছু শিখবে। নিশ্চয়ই নিশ্চয়ই। তো আমার জীবনের কথা বলি, আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন স্কুল ছুটির পরে মাঠে গিয়ে খেলাধুলা করতাম। তো সেই সময় কোনো একটা দিন, যত সম্ভব দিনটা মনে পড়ছে না, তো আমার শৈশবের কথা বলছি, মনে পড়ছে না। তো তখন একটা ঘটনা ঘটেছিল, আমি তখন খেলার পরে বসেছিলাম, তো পেছন থেকে 4টে বন্ধু বসেছিল, তার মধ্যে একজন আমাকে মাথায় আঘাত করে। আচ্ছা। তো আঘাত করার পরে রীতিমতো, তখন ক্লাস 8-এ পড়ি, তখন রক্ত গরম, তখন রেগে গিয়ে আমি বলি যে কে মেরেছে, কিন্তু তারা তখন সেইভাবে রেসপন্স করে না। তো আমি দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করি যে কে মেরেছে বল, তো এটা তারা বলে না ঠিক মতো। তখন আমি মুখ থেকে একটা বাক্য বের করি যে মেরেছে তার হাতটা ভেঙে যাবে। কিন্তু বিশ্বাস করবেন না আপনি, যে আমি জানি না আমার মুখের কথাটা ফুললো কিভাবে। 1-1.5 ঘন্টা পরে সে রাস্তা দিয়ে আসছিল, একটা বাইক ধাক্কা মারলো, তার হাতটা ভেঙে গেল। এই ঘটনাটা ঘটার পরে তার একদিন পরে তার মা এসে আমাকে ধরেছিলেন, ধরে আমাকে অনেক কিছু বলেছিলেন।
বলে যে এরকম এরকম মুখ, এরকম ভাবে বলা উচিত, এরকম বলা উচিত না কাউকে। বাট এটা কি কোইন্সিডেন্ট না এরকম আরো অনেক কিছু এরকম আছে? ঘটনা, এটা তো আমি আমার মানে সজ্ঞান অবস্থায় আমি বলছি, হ্যাঁ। এটা দিয়ে শুরু। আরো এরকম ঘটনা আছে আচ্ছা। যে ক্রিকেট খেলার স্কোর আমাকে জিজ্ঞেস করেছে, হ্যাঁ। আমি বলে দিয়েছি। আমি সেটা জানতামও না, আমি এমনি ইয়ার্কি মেরে মানে বলেছি। ছোটবেলা থেকে? হ্যাঁ, যখন আমি ক্লাস 8-এ পড়ি, আমার ধরুন আচ্ছা। বয়স কত হবে তখন, 15-16 বছর হ্যাঁ, বয়স হ্যাঁ, হ্যাঁ, হার্ডলি। তো তখন থেকে আমার সত্যি বলছি মানে এই জিনিসগুলো তখন থেকে লক্ষ্য করছি। তারপর আমার ফ্যামিলি আমাদের অ্যাস্ট্রোলজার ছিলেন, আমার বাবার বন্ধু। ওকে। তো ওনার সূত্রে আমি অনেক কিছু জানতে পেরেছি তখন থেকে। মানে আপনার ইন্টারেস্ট ছোটবেলা থেকেই ছিল? ইন্টারেস্ট, হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে। তো তখন আমি অ্যাস্ট্রোলজি মানে জিনিসটা নিয়ে খুব মানে আমার কাছে খুবই মানে আকর্ষণীয় জিনিস ছিল। হুম। তখন উনি আসতেন, উনি মানে কারোর গণনা করতেন, আমি দেখতাম, হুম। দেখে আমার সত্যি খুবই ভালো লাগতো যে এটা কিভাবে হুম। উনি এত কিভাবে বলতে পারেন। হুম। উনি মানে ভদ্রলোক একটা বলেছিলেন যে আমি আজকে আমার অ্যাক্সিডেন্ট হবে, এই কথাটা বলেছিলেন উনি আমাকে আমাদের বাড়ি মানে থেকে আপনার? ফেরার সময়। ওনার নিজের? হ্যাঁ, উনি বলেছিলেন আজকে আমি ফেরার পথে অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু রীতিমতো ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো উনি কেন প্রতিকার তো করেননি? উনি জানতেন, কিন্তু ওই জিনিসটাকে অল্পর ওপর দিয়ে গেছে, মানে প্রতিকার ও করেছিলেন, আচ্ছা। জিনিসটা অনেক বড় কিছু হতে বাট পারতো। সেটা অনেকটা অল্পের উপর দিয়ে গেছে। হ্যাঁ, ওকে। এবার অল্পের ওপর দিয়ে গেছে, যাই হোক। তো উনি বলেছিলেন, তো আমি সেই দিন থেকে আমি আরো ওটা মানে বিশ্বাস এর করা প্রতি শুরু আরো করেছে। ইন্টারেস্ট হয়ে যায় যে কিভাবে, হাউ ইট ইজ পসিবল। হুম। হুম। তো কিন্তু আমি তখন খুঁজতে 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 পাইনি, হুম। মানে চেষ্টা চালিয়ে তখন থেকে আমার চেষ্টা শুরু হচ্ছে যে একদিন আমি এই মানে কিভাবে হয় ব্যাপারটা এই জানবো। জায়গাটায় যাব, ওকে। এর গভীরতা মাপবো একদিন। হুম। তো তখন থেকে মনের মধ্যে প্রশ্ন, তো এই একটা ব্যাপার, হুম। এই 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 জিনিস থেকে আমার জীবনে শুরু হয়েছে। এবার আপনাকে বলি, হুম। এবার অ্যাস্ট্রোলজি আরো অনেক কিছু জিনিস আমি বলবো এখানে। হুম। তো দর্শকদের বলবো পুরো পুরো ভিডিওটা যাতে দেখে। নিশ্চয়ই নিশ্চয়ই দেখার পুরো জন্য বলবো। পুরোটা দেখো সবাই, কারণ আজকে আমরা অ্যাস্ট্রোলজি থেকে শুরু করে এরপরে আরো অনেক এমন কিছু টপিক নিয়ে ডিসকাস করব, যেটা হয়তো মানে এই যে একটু আগে যেরকম উনি বললেন যে এরকম একটা অদ্ভুত কোইন্সিডেন্ট টাইপের, বাট উনি বলছেন রেগুলার অনেকবার হয়েছে, তো কি আছে এর পিছনের রহস্য সেটা আমরা জানবো। তো স্যার কন্টিনিউ করুন। অ্যাস্ট্রোলজির সাথে আপনাকে বলবো তন্ত্র বা কালা জাদু। রাইট রাইট। একটা তন্ত্র নর্মাল তন্ত্র হয়, আর একটা কালা জাদু মানে কারোর ক্ষতি। এইগুলো অনেক মানুষে বিশ্বাস করে যে এইগুলো হয়, আজকালকার দিনে এইসব হয়। আমাদের শহরের মানুষজন বা অনেকে আপডেটেড মানুষজন এগুলো বিশ্বাসই করে না, কিন্তু সত্যি এই জীবনে ঘটে, এই ঘটনাগুলো ঘটে। ওকে। এই ঘটনাগুলো মানে আপনাকে কি বলবো, এই ঘটনাগুলো মানুষের মানে জীবনের সাথে এটার পিছনেও কি সায়েন্স আছে, মানে এই যে কালা জাদু তন্ত্র সাধনা? সায়েন্স বলা যেতে পারে, আবার নাও পারে, মানে এটা দ্বিমত আছে। আচ্ছা, তো এখানেও এটা দিয়ে দ্বিমত। কন্ট্রোভার্সিয়াল, খুবই Okay. কন্ট্রোভার্সিয়াল জিনিস, তো হুম। সেখানে আমি যাব না, হুম। কিন্তু এইগুলো ঘটে। না, অনেকেও তো সিদ্ধি লাভ করে, মানে তন্ত্র সাধনা করে, লাইক বিভিন্ন জায়গাতে। মানে আমাদের তারাপীঠ আছে, তারাপীঠের ওখানে প্রচুর তন্ত্র সাধনা হয়, বা বিভিন্ন কিছু স্পেসিফিক ডেট আছে, লাইক যেমন কৌশিক অমাবস্যা গেল অবশ্য, হ্যাঁ, ঠিকই কয়েকদিন বলেছেন, আগে। ঠিকই বলেছেন সো আপনি। এই ব্যাপারটা জানতে চাইছি, মানে এটার সাথে অ্যাস্ট্রোলজির কানেকশনস কি? হ্যাঁ, ঠিক আছে, এই জিনিসটা ওটা যেরকম একটা সায়েন্স আপনি বললেন যে এরকম গ্রহ নক্ষত্র দেখে ওটা করা হয়, এটার পিছনে নিশ্চয়ই কিছু তো লজিক থাকবে, মানে কিছু তো পয়েন্ট থাকবে যেটা দেখে ওই তন্ত্র সাধনার কাজগুলো করা হয়। কারণ একজন বলছে আমি বশীকরণ করব, আমি তোমার দেওয়া কোনো একটা জিনিস দাও, ঠিক আছে, সো আমি বশ করে দেবো। তো হাউ ইজ ইট পসিবল, লাইক দেখুন, তার আপনাকে আমি জিনিস প্রথমেই থেকে? বলি, তন্ত্র মানে হচ্ছে তনু দ্বারা মন্ত্র। তনু মানে দেহ, ওকে। মানে দেহকে মন্তপুত করে যে জিনিসটা করা হয় সেটাই হচ্ছে তন্ত্র। আচ্ছা। তো তন্ত্র, এটা যদি কেউ ভেবে থাকে মানে ভণ্ডামি, হুম। একদমই ভুল। এটা একমাত্র আমারই মতামত, হুম। অনেকের অনেক মতামত পাবেন আপনি, হুম। কিন্তু তন্ত্র যদি ভালো কাজে প্রয়োগ করা হয় আমি বলবো সেটা খুবই ভালো। মানে ধরুন কারোর কোনো অনেক অনেক সমস্যা নিয়ে মানুষ আসে হুম। রোগ নিরাময়ের জন্য, হুম। কারোর ধরুন বাচ্চা কাচ্চা হচ্ছে না, হুম। বা ধরুন কারোর কর্মে বাধা আসছে। হুম। এবার আমি আরেকটা জিনিস তার সাথে বলবো, যেটা হচ্ছে শুধু আপনি অ্যাস্ট্রোলজি দিয়ে সবকিছু বলা যায় না। অ্যাস্ট্রোলজির সাথে আপনাকে জানতে হবে যে আপনাকে কেউ প্রতিকার করলো, অ্যাজ এক্সাম্পল ধরুন আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন, হুম। আপনাকে প্রতিকার করলো, আপনার যে গ্রহগুলো সমস্যা করছে হুম। সেই গ্রহতে আপনাকে প্রতিকার করলো, কিন্তু তা সত্ত্বেও আপনার সাকসেস হচ্ছে না। এরকম অনেক মানুষই আছে যে সাকসেস পাচ্ছে না, তারা সেই অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে হুম। উল্টো পাল্টা বলছেন, বা তার সাথে রাগারাগি তর্ক বিতর্ক এরকম অনেক হয়ে থাকে, বা হুম। হয়েছে বা হচ্ছে। হুম। প্রথম কথা হচ্ছে কিছু কিছু অ্যাস্ট্রোলজার আছেন যারা জানেন না কিছু, মানে কম বিদ্যা, অল্প বিদ্যা যাকে বলে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। ভয়ঙ্করী। হ্যাঁ। হ্যাঁ, ওনারা কিছু
অল্প নলেজ নিয়ে ওনারা বসে পড়ছেন, মানুষকে ঠিকঠাকভাবে গাইড করতে পারছেন না। ওকে তার জন্য আমি সবাইকে বলবো যারা অ্যাস্ট্রোলজি শিখছে বা ভবিষ্যৎ অ্যাস্ট্রোলজার, তারা আমি বলবো তাদেরকে অ্যাস্ট্রোলজিটা পুরোপুরি পিএইচডি অবধি করা উচিত, তাহলে একটা মানুষকে ভালোভাবে গাইড করতে পারবেন। বাট এই যে বা অ্যাস্ট্রোল বা পিএইচডি না করতে পারলে অন্তত মাস্টার্স করা উচিত অ্যাস্ট্রোলজিতে, তাহলে তারা মানুষকে ঠিকঠাকভাবে রেমেডি করতে পারে। এই যে অ্যাস্ট্রোলজি অ্যান্ড এই যে তন্ত্র, এটার ডিফারেন্স কি? ডিফারেন্স বলতে মানে অ্যাস্ট্রোলজি তো আপনার জন্মকালীন সময় অনুযায়ী, হ্যাঁ আর তন্ত্রটা হচ্ছে আপনার মন্ত্র দ্বারা যে কোনো কার্যসিদ্ধি লাভ। মানে সাপোজ আমি কিছু একটা আইডেন্টিফাই করলাম যে এই ব্যক্তিটার সামনে এরকম কিছু একটা প্রবলেম আছে, সো এক হয় আমি অ্যাস্ট্রোলজির মাধ্যমে কোনো রেমেডিস দিতে পারি, লাইক হুম, হুম। কোনো আংটি বা কিছু একটা দিতে পারি, কিছু একটা রেমেডিস হলো, অ্যান্ড আমি সেম রেমেডিটা আমি আবার থ্রু তন্ত্র করাতে হ্যাঁ, পারি, যে তন্ত্র দ্বারা দিতে তন্ত্রর পারেন। মাধ্যমে। তন্ত্রের মাধ্যমে ধরুন কোনো কবচ, কোনো মাদুলি বা কোনো শিখর বা কোনো কিছু এইভাবেও দেওয়া যেতে পারে। রেমেডি দুভাবে হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাকে দেখতে হবে মানুষটা সেই জিনিসটা লাগছে কিনা। আচ্ছা তো বোথ সাইড থেকে আপনি দিতে পারেন, মানে আচ্ছা আপনাকে দুটোই দেখতে হবে, মানে আদৌ কি মানুষটার ওই জিনিসটার প্রয়োজন হুম। সেটা আপনাকে জানতে হবে। আমাকে জাস্ট এটা বলুন আপনি, যে যখন তন্ত্র সাধনা কেউ করে, ঠিক আছে, তো বেসিক্যালি তারা করেটা কি? তারা সাধনা করে বলতে মা কালীর সাধনা করে, মা তারা সাধনা করে, আর ভোলেনাথের মানে শিব ঠাকুরের সাধনা করে। হুম সেখানে 41 দিন, হুম কেউ ধরুন 21 দিন, 31 দিন, এইগুলো পুরো তারা সেই সময় একটা সময় সাময়িক, ধরুন রাত্রিবেলা হোক বা ভোরবেলা হোক, তারা সেই যেই ইষ্ট দেবতা তাকে ডাকা হয় সেই সময়। ওকে তো সেইটা সিদ্ধি লাভ আস্তে আস্তে করতে 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 একটা সময় গিয়ে তারা ভালো জায়গায় চলে যায়, তখন তারা সেই একটা শক্তি তার মধ্যে চলে আসে, যেটা জানতে পারে কোনো মানুষের জীবনে কিছু খারাপ ঘটছে, সে আপনাকে দেখেই বলে দেবে। হ্যাঁ। হ্যাঁ, দেখেই আপনাকে বলা যেতে পারে যে আপনার জীবনে কিছু আর হয়েছে। তার জন্য তো লাইক মানে অনেক বছর ধরে তাকে ওই হ্যাঁ, তার জন্য প্রসেসের তার মধ্যে যেতে হবে। সাধনাটা সবচেয়ে বড় কথা। এটা হয় না, আমি শুনেছি, মানে আমি আমি যেটাই বলছি কিন্তু আমি জানি না, আমি প্রথমে কনফেস করে দিচ্ছি, আমি জাস্ট কিছু কিছু টার্মস শুনেছি, আই থিঙ্ক ম্যাক্সিমাম অডিয়েন্সও সেরকমই জানে যারা ডিটেলে এই ব্যাপারে চর্চা করে না, যে পুতুল তন্ত্র থাকে বা কিছু, যদি একটু ডিটেলে বলেন, ডিটেলে হ্যাঁ ডেফিনেটলি এতক্ষণ বলবো। ধরে হয়তো যারা দেখছে ওরা ভাবছে এরা তো শুধু উপরে উপরে ডিসকাস না 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 করছে, না, তো সেটা নয়, আপনার পুরোটাই আমি যেটুকু বলবো। টাইম দেবে অডিয়েন্স, আমি চাই অ্যাকচুয়াল ভ্যালুটা তারা পাক। তো আপনি একটু ডেফতে বলুন প্রত্যেকটা পয়েন্ট, আমি জাস্ট পয়েন্ট আপনাকে টাচ করে দিচ্ছি, ওর ডেফতে যান। লাইক আমি বললাম তন্ত্র ব্যাপারটা কি, সো লাইক কি রকম টাইপসের তন্ত্র হয়? তন্ত্র দু রকমের হয়। ওকে একটা হচ্ছে বৈদিক তন্ত্র, মানে পূজা পাঠের মাধ্যমে তন্ত্র, আর একটা প্রেত ক্রিয়ার মাধ্যমে তন্ত্র। প্রেত, ভূত প্রেত মানে পিশাচ আত্মা, হুম হুম জিন, এইগুলো দিয়ে তন্ত্র করা হয়। ওইগুলো নেগেটিভ কাজ হয়, পজিটিভও কাজ হয়, তো দু রকম ভাবে তন্ত্রক্রিয়া করা হয়। হুম এবার আপনাকে দেখতে হবে কিভাবে তন্ত্রক্রিয়াটা কোন ভাবে নিচ্ছে, মানে পজিটিভ ভাবে বা নেগেটিভ ভাবে। ওকে তো আমি বলবো বৈদিক তন্ত্রটা সব থেকে ভালো, কিন্তু যদি করা যায়, কিন্তু ম্যাক্সিমাম এখনকার দিনে সবাই বৈদিক তন্ত্র নিয়ে কন্টিনিউ করে না, আচ্ছা। সবাই মানে প্রেতাত্মা নিয়ে তন্ত্র করে। কি রকম একটু যদি আমাকে মানে depth এ ধরুন বলেন। অ্যাজ এ এক্সাম্পল, কারোর কিছু ক্ষতি করতে হবে, হুম, এই তন্ত্র দ্বারা মানে প্রেতাত্মাকে চালনা করা হয়। দেখবেন এর কিছু সিমটম আমি দর্শককে কি বলবো, কিছু একটা হয়, কিছু যেমন সিম্পটমস বলুন। তন্ত্র আপনার উপর তন্ত্রক্রিয়া হয়েছে কিনা, হ্যাঁ এটা আপনি জানতে পারবেন কিভাবে, সেটা আমি এখনই হ্যাঁ আপনাকে হ্যাঁ বলছি, বা দর্শক বন্ধুদেরও বলছি যে এটা দেখা উচিত। হুম, আপনি দেখবেন কোনোদিন ধরুন ঘরে আছেন, বাড়িতে দেখবেন থাকতে ইচ্ছা করবে না আপনার, বাড়িতে আপনি গন্ডগোল ঝগড়া অশান্তি ফ্যামিলি মেম্বারদের সাথে হবে। হুম, তারপর হচ্ছে হঠাৎ করে খেতে বসে ম্যাক্সিমাম সময় দেখবেন পাতে চুল পড়বে, আচ্ছা চুল পড়বে। তারপর দেখবেন ঝিমনি ভাব, মানে ঘুম ঘুম ভাব, মানে মনে হবে যখন তখন কর্মে যখন থাকবেন তখনও মনে হবে আপনার ঘুম পাচ্ছে, শরীরে নিচ্ছে না। ওকে এই সমস্ত জিনিসগুলো সিমটম যে আপনার উপর তন্ত্রক্রিয়া করা হয়েছে। তারপর আবার জিনিস দেখবেন যে যে কোনো প্রবলেম হঠাৎ করে চলে আসবে, রাত্রিরে ঘুম হবে না, মাঝরাতে ঘুম ভেঙে যাবে। এইগুলো আপনার উপর যদি কেউ মানে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক করে থাকে, তাহলে এই জিনিস আপনি বুঝতে পারবেন। প্লাস আচ্ছা। আপনার শরীর আগের থেকে শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে। তো এইটা সলিউশনস কি করে এর হবে? সলিউশন আছে আমার কাছে, খুবই মানে একদমই যেটা বাড়িতে সবাইরই আছে, সেই জিনিস দিয়ে আপনি করতে পারবেন এই তন্ত্র। কি রকম যদি একটু এটা বলেন? বলছি দর্শককে অবশ্যই হ্যাঁ। বলছি। দেখুন এই জিনিসটা তন্ত্রর প্রভাবে হুম, আমাদের জীবনে অনেক সমস্যা হয়ে যায়, হওয়া কাজ হয় না। তার জন্য সবার আগে যেটা করতে হবে, এখন আজকালকার ডেটে সবার বাড়িতেই ধুনো আছে, ধুনো দেওয়া হয়, তো মাটির ধুনোর সবার আগে যেটা লাগবে, ধুনো দেওয়া ধুনুচি, আচ্ছা ধুনুচি লাগবে। টিকিয়া বা ছোবড়া, হুম এটা সবাই পুজো দেওয়ার সময় ব্যবহার করা হয়, ওইটা লাগবে। ধুনো লাগবে, ধুনো, যে ধুনো, গুঁড়ো ধুনো বা এমনি ধুনো, ধুনো লাগবে। আর হচ্ছে
মেন যেটা ইনগ্রেডিয়েন্টস, এটা যদি সবাই একটু ভালোভাবে শোনে, আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই জিনিসটা শুনুন। আর এটা আপনাদের অনেকেরই দেখবেন ব্যবসা করছে কিন্তু ব্যবসার উন্নতি হচ্ছে না, বাড়িতে থেকে বাড়িতে ভালো লাগছে না, হাজব্যান্ড ওয়াইফের অশান্তি হচ্ছে, সবার ফ্যামিলির লোকের সাথে অশান্তি হচ্ছে বা ভুল বোঝাবুঝি হচ্ছে, এর মধ্যে তন্ত্রক্রিয়া এফেক্টেড থাকে। প্রথমে ধুনুচি লাগবে, ধুনো লাগবে, আর 7খানা লবঙ্গ, 3টে এলাচ, আর 3টে কর্পূর, ক্যাপসুল কর্পূর বাজারে আচ্ছা। কিনতে পাওয়া যায় এরকম হুম হুম ডাব্বাতে। হুম তো এটা নিয়ে যদি শনি মঙ্গলবার জ্বালানো হয়, পরপর 21টা শনি মঙ্গলবার জ্বালানো হয়, তাহলে তন্ত্রক্রিয়া থেকে রেহাই পাওয়া যায়। আর যদি কেউ মনে করেন ডেলি করবেন সন্ধে দেওয়ার সময়, তাহলে তো খুবই ভালো। হুম তাহলে কেউ যদি আপনার উপর তন্ত্রক্রিয়া করে থাকে, এই সহজ উপায় সে খুব ভালোভাবে বেরোতে প্রতিকার পারবে। পেতে পারবে। ওকে। তো আমার মনে হয় এই জিনিসটা খুব মানুষের করা উচিত। আপনি দেখবেন অনেক লোকেরই এরকম প্রবলেম আছে, কোনো কারণ নেই বাড়িতে লোক অসুস্থ হয়ে পড়ছে, হুম এটা মানে একটা এটা ব্যাপার। নর্মালি যে কেউ এটা নর্মাল করতেই যে পারে, কেউ এর করতে কোনো পারে, এর সাইড জন্য না, এফেক্ট কোনো নেই, সাইড এফেক্ট নেই, কোনো নেগেটিভ এফেক্ট নেই। নেগেটিভ এফেক্ট নেই। আপনার ওপর নেগেটিভ কেউ করে থাকলে সেটা কেটে যাবে। আর শনি ওকে। মঙ্গলবার করলে এটা বেটার হয়। শনি মঙ্গলবার হ্যাঁ, হলে শনি মঙ্গলবার করলে এর সাথে আরেকটা জিনিস দেখতে হবে। আপনাকে যদি তন্ত্রক্রিয়া বললাম, এবার ধরুন আপনার বাড়ির বাস্তু দোষ, এটা একটা হুম ইম্পর্টেন্ট জিনিস যে বাস্তু। হুম আপনারা অনেকেই হয়তো ফ্ল্যাট কিনে থাকেন, হুম বাড়ি কিনে থাকেন, আপনারা কিন্তু হুম জানেন না যে বাস্তু কিভাবে কিভাবে করা উচিত। হুম বাস্তু অনুযায়ী ধরুন অ্যাজ এ এক্সাম্পল, হুম কারোর বাড়ি, কেউ ফ্ল্যাট কিনেছে, তার আগে সেটা বাড়ি ছিল, হুম ওই বাড়ির জায়গায় ধরুন একটা কিছু ছিল, ধরুন কালো বেড়ালের হাড় পোতা, বা ধরুন হুম সেখানে হুম আগে কবরস্থান কিছু ছিল, একটা ছিল আগে থেকেও বা জানি ধরুন না। নেগেটিভ কিছু ছিল, হুম তাই সেটার জন্য কিন্তু বাড়িতে ইম্প্যাক্ট পড়ে, মানে রোগ বিছু, মানে অসুখ বিসুখ, হুম রোগ নাড়া, তারপর হচ্ছে ধরুন অনেক কিছু কাজ যেটা হয়ে যাওয়ার কথা, মানে একদম মুখের সামনে এসে 99% হয়ে কেটে গেল। এর পেছনে বাস্তু দোষ খুব, মানে দেখতে হবে বাস্তুটা কি আছে। ওটারও সলিউশনস কি? ওটারও সলিউশন বলতে ধরুন অনেকেই ফ্ল্যাট কেনেন, হ্যাঁ জানেন না, ভাড়া থাকেন, হ্যাঁ বাস্তু সবার তো দেখা সম্ভব না হুম আজকালকার দিনে। হুম সবাই ধরুন কম কম টাকা কেউ রেন্টে পেয়েছেন বাস্তু। হুম তো আপনাকে বুঝতে হবে যে বাস্তুটা আপনার জন্য ভালো কিনা। আপনি ভালো একটা জায়গায় চাকরি করেন, আপনি ওখানে গিয়ে দেখলেন আপনার সাথে খুব খারাপ কিছু হচ্ছে, অশান্তি ঝামেলা হচ্ছে, তো আপনাকে এটা বুঝতে গেলে সবার আগে আপনাকে এ করতে হবে। আপনি দেখবেন নর্থ ইস্ট সাইড, যেটা উত্তর পূর্ব কোণ, এটা হচ্ছে আমাদের ঠাকুরের, মানে ঈশান কোণ যাকে বলা হয়, হুম ঠাকুরের স্থান। হুম সেখানে যদি বাথরুম থাকে, মানে এটা হাইলি নেগেটিভ জায়গা। মানে আমি আমার জীবনে দেখা এরকম এরকম আছে, আপনাকে বলবো আমাদের কিছু কিছু জায়গা আছে যেখানে হচ্ছে এই এরকম নেগেটিভ এনার্জি তৈরি হয়েছে, মানে বাথরুম নর্থ ইস্ট সাইডে বলে। আমার চোখে দেখা একটা ফ্ল্যাটে আমি গিয়েছিলাম, যেখানে হচ্ছে নর্থ ইস্ট সাইডে ফ্ল্যাট করেছিলেন, মানে ফ্ল্যাটের নর্থ ইস্ট সাইডে বাথরুম ছিল, যার জন্য মানে সেই বাড়িতে কেউ টিকতে পারেনি, অনেকেই সুসাইড করে নেগেটিভ মারা গেছে। নেগেটিভ এনার্জি এতটা নেগেটিভ এনার্জি। অ্যাকচুয়ালি ঈশান কোণ ভগবানের স্থান, সেখানে বাথরুম কোনোভাবেই চলে না। এটা আমি ছোট্ট বললাম, আরো ডিটেলস আমি বলবো হুম যে বাস্তু কিভাবে। হুম হুম এবার বাস্তুতে আরো কিছু প্রবলেম থাকলে সেটা হচ্ছে সে বাস্তুটা রেমেডি করতে হবে। রেমেডি সেটা আমি বলে দেবো। হুম প্রথম কথা হচ্ছে স্বর্ণলতা গাছ, ওকে মানে এগুলো মানুষ করতে পারবে, যেটা হচ্ছে কোনো খরচা নেই, হুম নিজে থেকেই করতে পারবে। হুম স্বর্ণলতা গাছ কারোর বাথরুম যদি নর্থ ইস্ট সাইডে থাকে, সেই বাথরুমটা তো তারা কোনোভাবে ব্যবহার করবেন না। আচ্ছা ধরুন দুটো বাথরুম আছে, ওই হুম বাথরুমটা কোনোভাবেই ব্যবহার করা যাবে না। ওকে চেষ্টা করবেন ওখান থেকে ধরুন কোমোট, হ্যাঁ সেটা তুলে দেওয়াটা খুব ভালো হয়। শুধু জলটা থাকলে কোনো সমস্যা নেই, ওকে কিন্তু ওখানে বাথরুম থাকলে খুবই সমস্যা। হুম হুম সেখানে তুলে দিয়ে সেই স্বর্ণলতা গাছ লাগাতে হবে। স্বর্ণলতা গাছটা নেগেটিভ এনার্জিকে অ্যাবজর্ব করে। ওকে আরেকটা জিনিস করতে পারেন, মানি প্ল্যান্ট গাছ, ওটাও হুম লাগালে বাড়ির নেগেটিভ এনার্জি কোনো কিছু থাকলে সেটা কেটে যায়। আচ্ছা ওটা যে কোনো জায়গায় রাখা যাবে হ্যাঁ, নর্থ ইস্ট সাইডে যদি বাথরুম থাকে কারোর, তখন ওটা সেখানে ওটা রাখলে যে খুব নর্মাল ভালো। কেউ মানি প্ল্যান্ট রাখে ওকে না, মানি প্ল্যান্ট যে কেউ যে রাখতে কেউ পারে। রাখতে পারে ওকে মানি প্ল্যান্ট আপনার এমনিতে মানি মানে টাকা পয়সা বাড়ায়, হুম বৃদ্ধি করে, হুম প্রসপারিটি আনে। আরেকটা ওকে জিনিস দেখতে হবে, মানি প্ল্যান্টটা নিচে থেকে ওপরের দিকে যাচ্ছে, ওপর থেকে নিচে দেখলে তখন নেগেটিভ হয়, তখন টাকা আসার উপর জায়গায়। থেকে নিচে বা নিচে থেকে অ্যাজ উপরে। এক্সাম্পল আমি বলছি, ধরুন মানি প্ল্যান্টটা লাগিয়েছে নিচে, হ্যাঁ তো এখান থেকে গাছটা উঠছে এতটা উঁচু, হ্যাঁ এবার এইটা না গিয়ে গাছটা ওপর থেকে, ধরুন ওপরে ফার্স্ট ফ্লোরে রাখা আছে, হ্যাঁ ফার্স্ট ফ্লোর থেকে গাছটা হয়ে নিচের দিকে নামছে, সেক্ষেত্রে মানে টাকা ইনকামের জায়গায় টাকা তো চলে যাবে। ওটার সলিউশন ওইটা সলিউশন কিছু না, ওই গাছটা কেটে দিতে হবে, বা ওই গাছটা আবার নিচের দিকে, রিপ্লেস করে আর একটা হ্যাঁ বসাও রিপ্লেস করে নিচের দিকে করতে হবে। কিন্তু উপরে থেকে কেটে দিতে হবে যাতে হ্যাঁ আবার হ্যাঁ উপরে হ্যাঁ ওঠে। হ্যাঁ। আচ্ছা এবার 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 আমি আরেকটা জিনিস নিয়ে বলবো, নেগেটিভ এনার্জি নিয়ে বলছিলাম আপনাকে। হ্যাঁ নেগেটিভ এনার্জি, এটা একটা নেগেটিভ এনার্জি, আরেকটা হুম হচ্ছে প্যারানর্মাল অ্যাক্টিভিটি। হ্যাঁ
এইটা মানে বাস্তুতে এটা ডেঞ্জার জিনিস। মানে আপনি ধরুন প্রতিকার, খুব ভালো ভালো প্রতিকার নিন, খুব ভালো বড় অ্যাস্ট্রোলজার বা বড় কেউ ভালো মানুষ, আধ্যাত্মিক মানুষ আপনাকে প্রতিকার করলো, হুম মানে আপনাকে রেমেডি দিল হুম অ্যাজ এ স্টোন বা কিছু দিল, কিন্তু আপনার বাড়িতে ওই নেগেটিভ এনার্জি মানে ওই প্যারানর্মাল অ্যাক্টিভিটি যদি থেকে থাকে, হুম। আপনাকে কোনোভাবেই উন্নতি করতে দেবে না তারা। আচ্ছা, প্যারানর্মাল অ্যাক্টিভিটি আপনার জীবনে অনেক কিছু সমস্যা এনে আনবে। ওটা কিভাবে ট্র্যাক করবে যেরকম ওটা কিছু ট্র্যাক হচ্ছে? করতে গেলে আপনাকে বুঝতে হবে যে যদি নেগেটিভ এনার্জি থাকে, দুটো হুম নেগেটিভ পজিটিভ দুটোই আছে, মানে প্যারানর্মালের মধ্যে নেগেটিভ পজিটিভ। পজিটিভ মানে কি? ব্রহ্মদৈত্য। আচ্ছা, ব্রহ্মদৈত্য, সেখানে আপনি বেলের গন্ধ পাবেন, চন্দনের গন্ধ পাবেন, ধূপের গন্ধ পাবেন। মানে যেখানে হবে সেখানে, যেখানে, হ্যাঁ, মানে আপনি বাড়িতে দেখবেন হয় কোনো কারণ বাড়িতে। ছাড়া, মানে গন্ধ মানে এই নয় যে পাশের বাড়ি কেউ হ্যাঁ, জ্বালাচ্ছে, এটা কোনো নয়। মানে রাইট, ধরুন আপনি মানে আচমকা, ধরুন শনিবার বুঝতে মঙ্গলবার পেরেছি, হঠাৎ করে। রাত্রিবেলা হঠাৎ করে এরকম চন্দনের গন্ধ আসছে, এই গন্ধ আসছে, তখন আপনাকে বুঝে নিতে হবে যেখানে পজিটিভ আছে। ওকে। তো পজিটিভটা আপনার হয়তো কোনো ক্ষতি করবে না, আপনি যদি কোনো ক্ষতি না করেন। ধরুন আপনি সেখানে বাথরুম করলেন, বা ওখানে ধরুন থুতু ফেললেন, বা ধরুন কিছু মাছ মাংস বা কিছু খেয়ে এঁটো কাটা ফেললেন, সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে, মানে তারা আপনার ক্ষতি করতে পারে, কিন্তু বেসিক্যালি তারা ক্ষতি করে না। ওকে। এবার নেগেটিভ, হুম নেগেটিভটা খুবই ডেঞ্জার, যেটা আপনারা সবাই জানেন, যে যে হয়তো অনেকে পাবলিক জানেন না যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হুম, মানুষের আপনি জীবনে আপনি পুরোটা কিভাবে, বলুন, হ্যাঁ। মানুষের জীবনে কিভাবে ক্ষতি করতে পারে। হুম নেগেটিভ থাকলে আপনি সবার আগে যেটা পাবেন, স্মেল, খুব পচা স্মেল, মানে কোনো কারণ নেই সেখানে আপনি পচা পচা স্মেল পাবেন, মানে একদম পচা, মানে আঁশটানি গন্ধ এরকম টাইপের আপনি পাবেন। আর দ্বিতীয় কথা দেখবেন, কোনো কারণ নেই, আপনি ধরুন রান্নাঘরে খাবার রেখেছেন, দেখবেন খাবারটা যত শীতকালও হলেও খারাপ হয়ে যাবে, দেখবেন পরের দিন দেখবেন খাবারটা ঘাঁটা ঘাঁটা। আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো ভালো কিছু দেখবেন সেখানে থাকবে না ঠিকঠাক, খারাপ হয়ে যাবে। আচ্ছা, তো আপনাকে বুঝে নিতে হবে ওই ঘরে আপনার। তারপর সবচেয়ে বড় কথা, রোগ বিসুখ, অসুখ বিসুখ, এইগুলো খুবই মানে নেগেটিভ এনার্জি যেখানে থাকবে এগুলো খুবই কমন। এ করবে। তো এটা কিভাবে রেমেডিজ হবে এটা ন্যাচারাল রেমেডি উপায়? বলতে এখানে আপনাকে পুজো করাতে হবে, পুজো করে, মানে বাস্তু পুজো, যেটা বাস্তু পুজো হুম করে বাস্তুর দোষগুলো কাটাতে হবে। আর বাস্তু ওকে। পুজো অনেকেই করে, হুম, অনেকের মতে, অনেক বৈদিক মতে করে, কেউ তন্ত্র মতে করে। না, এটাকে আমি ওটাই জানতে চাইছি যে ধরুন এই পুজোতে ওরা বেসিক্যালি কি করে, কোনো ইষ্ট দেবতা আছে সেখানে প্রে করে, বা করেটা কি অ্যাকচুয়ালি? সেখানে প্রথমে দেখতে হবে বাস্তুর দোষটা কি আছে। ওই যে নেগেটিভ এনার্জি বললাম, নর্মাল নেগেটিভ এনার্জি একটা হচ্ছে, আর একটা হচ্ছে এই প্রেতাত্মা। হুম প্রেতাত্মাকে বসে আনতে হবে। তার জন্য খুব পাওয়ারফুল মানুষজন দরকার, মানে যেতে পারবেন না এইসব জিনিস, যারা এই বিষয়ে এক্সপার্ট তারাই পারবেন। সো আপনার এটা শুনেই তো আমার এমনি একটু ভয় ভয় মতো লাগছে যে মানে যদি লাইফ কিছু যেটা আপনার সাথে হয়েছে সেরকম যদি কিছু শেয়ার করে। আমার লাইফে এরকম অনেক ঘটনা হয়েছে যেটা আমি শেয়ার করতে চাই দর্শক বন্ধুদের কাছে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আমি তখন ক্লাস 12-এ পড়ি, তো বন্ধুরা সবাই মিলে আমরা দীঘা যাওয়ার প্ল্যান করেছি। হুম আমরা 4টে বন্ধু মিলে তো দীঘা যাব। রাত্রিবেলা, শনিবার রাত্রিবেলা বাস ধরে দীঘা গেছি, সকালবেলা পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে দীঘা নর্মালি হোটেল টোটেল নিয়েছি। হুম এবার যেই হোটেলে ছিলাম, সেই হোটেলটা আমরা 3rd ফ্লোরে ছিলাম, ওর ওপরে একটা ফ্লোর ছিল, সেই ফ্লোরে ফাঁকা পুরো। আচ্ছা। আর নিচের ফ্লোরে সেরকম ভাবে একটা ফ্যামিলি জাস্ট ছিল, আর কেউ ছিল না। হুম তো সেই দিন আমরা তখন রাত্রিবেলা আমরা সবাই মিলে পার্টি করছি, হুম রাত্রির 12টা-1টা বেজে গেছে। আর যে কেয়ারটেকার ছিলেন উনি নিচে গিয়ে শুয়ে পড়েছিলেন। তো যত সময় পার্টি হচ্ছে হুম হচ্ছে হঠাৎ করে বন্ধুদের মধ্যে একটুখানি রাগারাগি হয়ে গেল। রাগারাগি ইয়ার্কি মারতে মারতে, তখন এর সময় বুঝতেই পারছেন, হুম তখন আমরা সবাই মিলে টিনেজ বয়স, হুম গার্লফ্রেন্ড নিয়ে ইয়ার্কি, এই নিয়ে ইয়ার্কি, হ্যাঁ, রীতিমতো ইয়ার্কি মারতে মারতে রাগারাগি হয়ে গেল। হুম, তো হঠাৎ করে আমি বন্ধুটা আমাকে তাড়া করলো। আমি ভয় পেয়ে, মানে আমি ভাবছি মারামারি হবে বা কিছু হবে, এই ভেবে আমি বাইরে বেরিয়ে গেছি। বাইরে বেরিয়ে গিয়ে ওপরে তলায় সিঁড়িতে উঠে গেছি। উঠে গিয়ে জাস্ট ওপরে উঠে গেছি, দেখছি যেই রুমটা ফাঁকা ছিল ওই রুমে কেউ একজন বসে আছে। মানে চারতলায়? হ্যাঁ, ওপরে কেউ একজন বসে আছেন, ভদ্র মহিলা। আর তার মানে এমন বলবো, সেই সিচুয়েশনটা ভাবছি আমার গায়ে কাঁটা দিচ্ছে, মানে এত, তখন রাত্রির 1টা বাজে, আর জাস্ট বসে আছেন উনি। কি বলবো, মানে ফিকশন অফ সেকেন্ড, আমি দেখে আমি চমকে গেছি, কাঁদছে, মহিলাটা? মহিলাটা কাঁদছে। আমি কি বলবো, আমি মানে ভেবে পাচ্ছি না যে আমি কিভাবে আমি ডেসক্রাইব করব সেই সময়টা। বলছি আমি জাস্ট দেখে আমি 2-3 ধাপে নিচে, একদম নিচে এসে শুনছি আমার বন্ধুরা ঠকঠক করেছে, বন্ধুরা ভয়তে খুলছে না, আবার ঠকঠক করেছে, খুলছে না, 3বার ঠকঠক করেছে, তারপর খুলেছে। তো ওরা চেঁচামেচি করছিল, দেখছি সবাই চুপচাপ হয়ে গেছে। আমি বলছি কি হয়েছে ভাই, কি হয়েছে? আমাকে জিজ্ঞেস করছে তুই ওপরে কেন গেছিস? আমি বললাম ওপরে এরকম এরকম ব্যাপার। ওরাও চমকে গেছে, আর ওরা বলছে যে তুই ওপরে গেলি, আর বাইরের লাইট যেমন সিনেমাতে দেখবেন হুম যে লাইট জ্বলছে নিচে, হুম জ্বলছে হুম নিচে, এই ব্যাপারটা এরকম হচ্ছিল। তো তাদের মধ্যে
দুজন ব্রাহ্মণ ছিল, তাও তারা খুব রীতিমতো ভীত হয়ে যায়। এবার আমরা একসাথে একই রুমে ছিলাম, আমরা সবাই মিলে সবাইকে ধরে বসেছিলাম। এবার হঠাৎ করে কিছুক্ষণ পরে কান্নার আওয়াজ, মেয়েদের কান্নার আওয়াজ। কোথা থেকে? কোথা থেকে, পাশ থেকে আসছে। আশেপাশে কোনো নেই, আর কোনো হোটেল নেই সেরকম ভাবে, হুম। আর রুমের নিচে কেউ নেই। আওয়াজ, জল পড়ার আওয়াজ, মানে এইগুলো রীতিমতো খুব ভীত। এবার আমরা রীতিমতো ভয় পেয়ে যাচ্ছি, মানে গা, মানে কি বলবো, শীতকালের সময় শরীর দিয়ে ঘাম ঝরছে, এত ভীত অবস্থা আপনাকে বলে বোঝাতে পারবো না। আমরা আমরা সবাইকে জড়িয়ে ধরে হুম। একসাথে আমরা বসলাম, আমরা চুপচাপ হয়ে গেলাম। তখন বাজে আস্তে আস্তে, যখন যত সম্ভব টাইমটা 2-2:30 হবে, আস্তে আস্তে 3টে বেজে গেল। আস্তে আস্তে আওয়াজটা আস্তে 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 পুরো কমে গেল, আস্তে আস্তে পুরো একদম একদম কমে গেল। এমনি করতে করতে তারপর দেখলাম যে ঠিক আছে, আর কোনো আওয়াজ নেই। তো আমরা সবাইকে জড়িয়ে, ঘুমাতেও ভয় পাচ্ছি যে কাকে ধরে নেবে, কি ধরে নেবে। তো এই একটা ব্যাপার আমাদের সাথে হয়েছিল দীঘাতে। তো আপনারা জিজ্ঞাসা করেননি পরে যে? পরবর্তীকালে যে জিনিসটা হয়েছে, তো আমরা 4টে বেজে গেছে, 4টে বাজার পরে তারপর ঘুমিয়েছি, 6টার সময় উঠেছি। আমি সবার আগে উঠেছি। উঠে যে কেয়ারটেকার ছিল তাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলতে চাননি। অনেক রিকোয়েস্ট করে তাকে আমি কিছু টাকা পয়সা দিয়ে আমি তাকে জানতে চেয়েছি যে কী ব্যাপার। তো উনি বলেছিলেন যে এই হোটেলে এরকম কোনো লেডিস এসে মানে গলায় দড়ি দিয়েছিলেন, এরকম আচ্ছা। ঘটনা। গলায় দড়ি দিয়েছেন এবং তার টিপটা ওই বাথরুমের কোনো একটা আয়নাতে লাগানো ছিল। আর আমরা যেহেতু টিনেজ গেছি, মানে আমরা যদি কাপেল হতাম হয়তো কিছু একটা ক্ষতি হতে পারতো, বড় কিছু। আমরা বাট টিনেজ উপরের বন্ধু বান্ধব। ফ্লোরটা ওরা, মানে উপরের যে রুমটা, ওটা ওরা ভাড়া দেয় না ওরা? ভাড়া দেয়, কিন্তু আচ্ছা, প্রতিকার করা হয়নি। ওই রুমেও লোক থাকে? ওই রুমে থাকে না, ওই রুমে ভাড়া দেয়, কিন্তু প্যারানর্মাল অ্যাক্টিভিটিটাকে কাটানো হয়নি কোনোভাবে। পুজো পাঠ করে তাদের গয়ায় গয়ায় কাটানো হয়নি আচ্ছা। অশরীরী আত্মাটাকে। আরেকটা ঘটনা তোমাকে বলি, যেটা হচ্ছে বকখালিতে। বকখালি সবাই চেনা পরিচিত জায়গা, হুম। মানুষ ছুটি কাটাতে যায় সেখানে। হুম। তো বকখালিতে হারবার বলে একটা জায়গা আছে, জায়গাটা খুব একটা ভালো জায়গা নয়। হারবার আজ থেকে 25-30 বছর বা আরো বেশি আনুমানিক বলছি, হুম। সেটা জানা নেই, আরো আগে যখন জ্যোতি বসু আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময়কাল বলছি, তখন ওই জায়গাটা ছিল শ্মশান। হারবার বলে জায়গাটা, বকখালি হারবার বলে জায়গাটা, হারবার কথাটার অর্থ হচ্ছে বন্দর। ওকে। তো সেখান থেকেই এই শ্মশানটা, মানে জায়গার পজিশনটা ভালো বলে এটা বুঝিয়ে আপনার হারবার তৈরি করা হয়, হুম। বন্দর তৈরি করা হয়। এখানে যতগুলো মাছ ধরার নৌকা আপনি দেখতে পাবেন, যত সম্ভব বর্ষাকালে মাছ ধরার নৌকা থাকে। তো এই জায়গাটা শ্মশান ছিল, অনেক মানে বাচ্চা বা অনেকে অল্প বয়সী ছেলে মেয়ে এদেরকে পুঁতে দেওয়া হতো। হুম। তো এখানে তাদের অ্যাক্টিভিটি বোঝা যায়, প্যারানর্মাল অ্যাক্টিভিটি যেটা হয়, তাদের অশরীরী আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে এখানে। আচ্ছা। তো আপনাকে আমি বলছি সেটা, সেই জিনিসটা আমাদের সাথে ঘটেছিল। হুম। আমরা 5 জন, আমরা এখান থেকে বকখালির উদ্দেশ্যে যাই। তো তখন তো ব্রিজটা হয়নি, তখন ভ্যাসেল ছিল, ভ্যাসেলে পার করে আমরা রীতিমতো যাই। এবার যাওয়ার পরে আমরা যেই রুমে ছিলাম, সেই রুমে প্রথম রুম থেকেই আমি কিছু একটা অস্বস্তি বোধ করছি। আর আমার আমার সাথে এই জিনিসগুলো হয়ে থাকে, আমি সেটাই আচ্ছা। ভাবি যে কেন আমার সাথে হয়। তো যাই হোক, রুমে দেখছি প্রথমে এসি চলছে কিন্তু গরম হচ্ছে। বাথরুমে গেছি, দেখছি কাঁচের মধ্যে, তখন এসি বন্ধ, কাঁচের মধ্যে একটা লেয়ার টাইপের হাতের যেরকম ছাপ, থাকে কুয়াশা। হাতের ছাপ। আমি তখন দিয়ে খেয়াল করছি। এবার আমরা গেছি, আমরা 5 জন ছিলাম। আমাদের মধ্যে একজন ছিল যার হচ্ছে যত সম্ভব, এখন অ্যাস্ট্রোলজিতে এসে আমি বুঝতে পারছি তার রাশিটা খুবই হালকা ছিল। হয়তো সে ভয় ভয় দেখায় না, কিন্তু তার মধ্যে কিছু একটা ছিল যেটা হচ্ছে তাকে মিডিয়াম মিডিয়াম, মানে তার আচ্ছা। ওপর প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতো। ওকে। গিয়ে দেখছি যে খুব সুন্দর জায়গা। আমরা যেই সময়টা গেছিলাম আষাঢ় মাসের আগে, হুম। মানে তখন যত সম্ভব গরম শেষ আর বর্ষা শুরু হবে। হুম। তখন কালবৈশাখী ঝড় টুকটাক দেখা যেত, মানে দেখা যায় সেই সময়টা। তো আমরা রীতিমতো ওখান থেকে হারবারে গেছিলাম। এবার আমরা ওখানে খাবার খাচ্ছিলাম, ঝালমুড়ি কিনেছিলাম, খেতে 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 যাচ্ছিলাম। এবার ওই জায়গাটায় আমার ওই ছেলেটা যার কথা বললাম, আমার একটা বন্ধু, সে সবাই ব্যাচেলার আমরা, সে কি করেছিল, টয়লেট করে দিয়েছিল। টয়লেট করে দেওয়া, এই জন্য সবাই, প্রত্যেক দর্শক বন্ধুকে বলবো এই জিনিসগুলো খুব মেনটেন করতে, যে কোনো জায়গায় ঘুরতে গেলে টয়লেট, থুতু ফেলা এইগুলো থেকে বিরত থাকে, নিজের রুমে বা যেখানে সেখানে করা। যেখানে সেখানে একদমই করা উচিত নয়। কেন, আমরা তো খালি চোখে অনেক জিনিসই দেখতে পাই না, সেই জিনিসটা হয়, হুম। সেই জিনিসটা আমাদের সাথে অ্যাক্টিভ হয়ে যায়। তো তিনি টয়লেট করেছিলেন আর থুতু ফেলেছিলেন। ফেলার পরে এবার আমরা রীতিমতো চলে আসি সেখান থেকে, ঘুরে ঘাড়ে হেন্ডিজ আইল্যান্ড এইসব জায়গায় ঘুরে ঘাড়ে আমরা হোটেলে ফিরি। তখন সন্ধে হয়ে যায়। তো সন্ধে হওয়া থেকে ওর মাথা যন্ত্রণা করছিল, মাথা যন্ত্রণা, আমরা তো বুঝতে পারছি না কি। এবার আমরা তারপর বিচে গেলাম, গিয়ে খাবার দাবার সব রেডি। এবার রাত্রিবেলা যখন ঢুকি 10টার সময় রুমে, এবার আমরা খেতে বসি। ব্যালকনি ছিল, ব্যালকনিতে খেতে বসি রীতিমতো। খেতে বসে প্রথম একটা মানে আচমকা একটা ঘটনা ঘটে।
যেটা মানে খুবই ভয় পেয়ে যাই আমরা। একটা কালো বেড়াল হঠাৎ করে লাফিয়ে যায় কোথা থেকে? ওপর থেকে, আচ্ছা। আর পুরো লাইটগুলো যেন চিচির করে যেমন হচ্ছে, মানে আপনি ভাববেন যে একটা ভূতের সিনেমা হচ্ছে। মানে একদম আমার সাথে এটা ঘটেছে। আমরা জন ছিলাম, বসে আছি, খেতে বসেছি, হঠাৎ করে মাংসর বাটি গায়েব। খাচ্ছি হ্যাঁ। খাচ্ছি একটা বাটিতে মাংস ছিল গায়েব, কোনো কারণ নেই। আর আমরা কথা বলছি, প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়েই কথা বলা হচ্ছিল তখন। আর আশেপাশে যেই হোটেলটা ছিলাম, আমি নাম করছি না, সেই হোটেলের আশেপাশে কোনো 500 মিটারের মধ্যে কোনো হোটেল ছিল না, পুরো ফাঁকা। আচ্ছা। পাশে একটা পুকুর ছিল। আর সেই সময় বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাতের মতো হালকা হালকা হচ্ছে, আর হাওয়া দিচ্ছে। তো এমন একটা পরিবেশ, মানে কি বলবো আপনাকে, আপনার নিজেরই গায়ে কাঁটা দিয়ে দেবে, আর দর্শক বন্ধু যারা শুনছেন তাদেরও হয়তো গায়ে কাঁটা দিয়ে দেবে। তারপর দেখছি হঠাৎ করে যেই ছেলেটার ওপর এরকম এফেক্ট হয়েছিল, সে বলছে আমার ভালো লাগছে না এখানে, আমি খাবো না আর। একটা দুটো, যে ছেলেটা খেতে ভালোবাসে, একটা দুটো রুটি খেয়ে সে বলছে আমি আর খাবো না। হুম। এবার আমাদের মধ্যে একজন ব্রাহ্মণ ছিলেন, উনি এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি এইসব নিয়ে একটুখানি আগে থেকেই রিসার্চ করতেন। রিসার্চ মানে মানে জ্ঞান ছিলেন ওনার। হুম। উনি প্রথমে লক্ষ্য করলেন যে ওই ছেলেটার কিছু একটা হয়েছে। তো আমরা রীতিমতো সবাই খাবার তুলে, তখন বাজে 10টা, 10:30। এবার খাবারটা খাচ্ছি, খেতে খেতে বললো যে না, এখানে খাওয়াটা ঠিক হবে না, রুমে চলে যাই। এবার রুমে গেছি, গিয়ে খাওয়া হচ্ছে। এবার সেই সময় আমরা 5 জন ছিলাম। এবার যা হয় ব্যাচেলার। এবার আরেকটা গ্রুপ এসছে, তারা নিচে। এবার সেখানে মানে সবাই এসছে, এবার হুম। এরা দেখতে গেছে, 2জন মিলে দেখতে গেছে। হুম। দেখতে যাওয়াতে আমরা 3জন মিলে ছিলাম ঘরে, দেখছি ওই যেই ছেলেটার ওপর এফেক্ট হয়েছে সে ছিল, আর বাকি 2জন। তো হঠাৎ করে দেখছি লাইট চলে যায়। এবার সে, তার মুখ থেকে এমন এমন কথা আসছে যেগুলো আমরা আনএক্সপেক্টেড, মানে জাস্ট ভয় লেগে যাবে। মানে বলছে যে আমাকে তোরা এখানে ডেকেছিস কেন, মানে এরকম টাইপের বলছে। আমি আপনাকে বললে বোঝাতে পারছি না যে আমার সেই সিচুয়েশনটা কিরকম হয়েছিল, মানে পিলে চমকে যাওয়ার মতো। এসি মানে সব লাইট বন্ধ, সব কিছু বন্ধ। তারপর দেখলাম লাইট চলে এলো। এবার সেই ছেলেগুলো যারা নিচে গিয়েছিল তারাও চলে এলো। এবার আমরা খাচ্ছি, খাবার খেতে বসেছি, এবার লাইটটা জ্বলছিল। হঠাৎ করে বলছে এই লাইটটা বন্ধ কর। মানে জাস্ট বলবো কিভাবে, আমি বলে বোঝাতে পারছি না আপনাকে, যে লাইটটা বন্ধ কর। তার মধ্যে কিছু একটা অ্যাক্টিভিটি হয়েছে, সে বুঝতে পেরেছে। হুম। এবার আরেকটা জিনিস দর্শকদের বলি, বাড়িতে কখনো নীল লাইট ব্যবহার করবেন না। নীল জিরো লাইট, নীল বা লাল, আচ্ছা। এইগুলো নেগেটিভ ম্যাক্সিমাম এনার্জিকে লোকও তো অ্যাবজর্ব করে। রাখে লাল লাইট, নীল এগুলো লাইট। মানুষের জানা নেই। নেগেটিভ এনার্জিকে অ্যাবজর্ব করে নীল আর লাল। ওকে। তো আমি দর্শক বন্ধুদের বলবো যে ইয়েলো আর হোয়াইট, এটাই জিরো লাইট হিসেবে ব্যবহার করা উচিত। নীল আর লালকে সবসময় মানে স্কিপ করা উচিত, অ্যাভয়েড করা। স্কিপ করা উচিত। ওকে। আর গ্রিনটাও ভালো, যে কোনো বাড়ির ক্ষেত্রে। অনেকে এলইডি লাগায় আজকাল, হ্যাঁ, সেটা লাগানো যেতে পারে, কিন্তু রেড অ্যান্ড ব্লু এই অ্যাভয়েড। দুটো অ্যাভয়েড করে। হ্যাঁ, তো ওকে। আস্তে আস্তে দেখছি যে আমরা আজকে তো রেড লাগিয়ে আছি। হ্যাঁ, এখানে কোনো সমস্যা নেই। ওকে। এখানে কোনো সমস্যা হ্যাঁ। নেই। যাই হোক, আপনাকে বলছিলাম হুম। যেটা, এবার দেখছি যে সেই ছেলেটা শুয়েছিল। তো হঠাৎ করে সেই ছেলেটা বলছে লাইটটা বন্ধ কর, লাইটটা বন্ধ কর। মানে আমি বুঝতে পারিনি যে কি হচ্ছে। সে মানে যে ব্রাহ্মণের ছেলে ছিল, সে যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি এগুলো রিসার্চ করে, সে বলছে যে কিছু একটা ব্যাপার আছে, এসি চলছে, গরম হচ্ছে। তো হট করে সে উঠে গেছে। হুম। উঠে গিয়ে এবার ওর মধ্যে আমার একটা বন্ধু বসেছিল, তার গলাটা ধরবে না, মানে এমন ভাবে গলাটা ধরেছে, আপনাকে জাস্ট বলতে পারছি না, মানে বোঝাতে পারছি না, হয়তো হয়তো পাবলিক বুঝতে পারছে না, মানে ভাবার মানে ভাবনার বাইরে। হাতের এই রেখাগুলো মানে কঙ্কালে যেমন হাত হয় এরকম টাইপের দেখা যাচ্ছে, জাস্ট গলাটা ধরে দেয়ালে আটকে দিয়েছে, মানে তাকে মেরে ফেলবে। হঠাৎ করে। হ্যাঁ, মানে জাস্ট কি বলবো আমি, মানে এক্সপ্রেশনটা আপনাকে বলতে পারছি না যে কিরকম সিচুয়েশন হয়েছিল। পুরো গলাটা ধরে দেয়ালে আটকে দিয়েছে। মানে আমি তো রীতিমতো ভীত, মানে ভয় পেয়ে গেছি, চমকে গেছি। তো যিনি ব্রাহ্মণের ছেলে ছিলেন, উনি গায়ত্র মন্ত্র জপ করে পইতে দিয়ে জলের মধ্যে এ করে সেটা মানে দেওয়া হয়। গায়ত্রী মন্ত্র থেকে এগুলো কেটে যায়। হ্যাঁ, গায়ত্রী মন্ত্র, যে কোনো মন্ত্র, গায়ত্রী মন্ত্র হোক, কালী মন্ত্র হোক, শিব মন্ত্র, এগুলো নেগেটিভ এনার্জিকে অ্যাবজর্ব করে নিতে পারে, মানে তৎক্ষণাতের জন্য। আচ্ছা, মানে কারোর সাথে যদি হ্যাঁ, এরকম এরকম ইনসিডেন্ট ভাবা হয়। সবচেয়ে ভালো কাজ করে হনুমান চাল্লিশা। হনুমান চাল্লিশা যে বাট কোনো, হনুমান চালিসা মানে আমি যতদূর শুনেছি সবার জন্য ওটা না পারফেক্ট না না না, না, এরকম সবার কোনো ওরকম মানে কোনো কোনো কিছু কথা না। নয়, যে কেউ পাঠ করতে পারে যে কোনো ওকে। সময়, ওকে। যে কোনো সময়, ছেলে বা মেয়ে। হুম। তো যাই হোক, তখন হনুমান, তখন অতটা জানা ছিল না আমার। হুম। তো উনি গায়ত্রী মন্ত্র জপ করে ওই জলটা পইতে দ্বারা এ করে মুখে চোখে ওনার দিলে, দেওয়াতে উনি হঠাৎ করে ধাপাস করে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে উনি বলছেন যে এই আমি ঘুমিয়েছিলাম, তোরা আমাকে ডাকলি কেন?
এই ঘটনাটা শোনার পর আমি রীতিমতো আমি ভাবতে পারিনি, মানে এরকম। তারপরে দেখছি কিছুক্ষণ পরে জলের বোতল, যেমন পেট্রোল রাখলে হয় যে উবে যায়, হ্যাঁ, জলের বোতল কিভাবে উঠবে দেখছি, বোতল উবে গেছে। জলের বোতল চিপসে যাচ্ছে নিজে থেকে, মানে কিনলে জলের বোতল এমনি হুম, মিনারেল ওয়াটার যেটা, চিপসে যাচ্ছে, মানে শুকিয়ে যাচ্ছে, মানে জাস্ট দেখে। আর গরম হচ্ছে, আর রীতিমতো বাইরে থেকে দেখছি যে কারোর একটা হাতের ছাপ এরকম দেখতে পাচ্ছি। আমরা রীতিমতো ভয় পেয়ে যাচ্ছি, মানে রীতিমতো কি বলবো, মানে আমার ঘাম দিচ্ছে। এবার তারপর দেখছি একটা জিনিস নিচে থেকে আমার গলা অবধি উঠলো, মানে গলাটা আপনার শুকিয়ে যাচ্ছে, আমার সাথে হচ্ছে। তো মানে আমি জাস্ট মুখ থেকে কোনো কথা বেরোতে পারছি না। তখন ওই দাদা যে ছিলেন উনি আমাকে কি করলেন, গায়ত্রী মন্ত্র জপ করে জলটা মুখে চোখে দিলেন। দেওয়ার পর দেখলাম ঠিক হলো, তার পরিস্থিতি একটুখানি হালকা হলো। তো হওয়ার পরে তারপরে আবার সেই দিনেই, মানে তার কিছুক্ষণ সময় হয়েছে একটা জিনিস, যেটা হচ্ছে আমরা এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে এবার বিছানায় আমরা শুয়েছি। এবার ভয় লাগছে যে যাকে ধরা হয়ে, যার উপরে এফেক্ট হুম, হয়েছিল, হুম, এবার সে আবার যদি কেউ তার পাশে শুতে চাইছে না। হুম, এবার তার হুম, পাশে ব্রাহ্মণের, মানে ওই দাদাটা উনি শুয়ে আছেন, আচ্ছা, এবার তার পাশে আমরা শুয়েছি। জাস্ট ঘুমটা চোখটা লেগেছে। আবার তখন বজ্রাঘাত পড়ছিল, মানে হুম, হুম, বৃষ্টি বাদলার দিন। তো টিভির জ্যাক খোলা ছিল, তো ঘুমটা জাস্ট লেগেছে। যার কিছুক্ষণ পর দেখছি হঠাৎ করে টিভি চালু হয়ে গেছে, যার কোনো মানেই হয় না। মানে টিভিটা চালু হয়ে গেছে, চালু হয়ে যেমন নর্মালি ঝিরঝির করে, দেখছি টিভি এরকম চালু হয়ে গেছে। এটা তো আরো ভয় পেয়ে গেছি যে আমরা কিছু একটা প্রবলেম হয়েছে। তারপর দেখছি দরজা ঠক ঠক করছে, হুম, দরজা ঠকঠক করছি, ভেতর দিয়ে গিয়ে দেখছি কেউ নেই। মানে এটা হয়তো লোকে ভাববে যে হয়তো কেউ মজা করেছে, বা তাদের হোটেলের ভিউয়ার্স বাড়ানোর জন্য, বা হোটেল গেস্টে টানার জন্য, ট্যুরিস্টের জন্য হয়তো করছে। কিন্তু আমি আমার নিজের থেকে বলবো যে এরকম কোনো ঘটনা নেই, মানে এরকম কোনো সাজানো ঘটনা নয়, এটা একদম অরিজিনাল হয়েছে। আমি নিজের চোখে, মানে নিজে ফিল করেছি এরকম হয়েছে। হুম। তো তারপর আমরা বুঝে গেছি যে হয়তো এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি আমাদের ওপর হচ্ছে। তো তখন রাত্রি 3টে বাজে, যে কোনোভাবে আমরা ভাবছি কেন দুপুরবেলা 3টে থেকে রাত 3টে, এই সময়টা নেগেটিভ এনার্জি বা অশরীরী আত্মার খুব পাওয়ারফুল টাইম। ওকে। ওই সময়ের মধ্যেই যারা ওরা, মানে লোক ভাববে হয়তো সকালবেলা, দিনের বেলা কি, হুম। কিন্তু দুপুর 3টের পরে ওরা ওরা যে ওদের ভর মধ্যে অ্যাক্টিভ দুপুর হয়। বলে ওই ওরা টাইম। অ্যাক্টিভ হয়, ওদের খুব মানে স্ট্রং টাইম ওই দুপুর 3টে থেকে রাত 3টে। ওর মধ্যে লোক ভাবে যে দিনের বেলা বলে কি হবে না, এরকম একদমই ভুল রাত ধারণা। 3টের পরে আর থাকে না। রাত 3টের পর আস্তে আস্তে ওদের পাওয়ারটা কমতে থাকে, কমে মানে যায়। সূর্য যখন হয়ে যায়, আস্তে আস্তে পাওয়ারটা কমতে থাকে। এবার তখন বাজে 3টে, বললাম আপনাকে, তখনও রীতিমতো দরজা আওয়াজ হচ্ছে, কান্নার আওয়াজ, মানে রীতিমতো আমরা ভীত, মানে আপনাকে কি বলবো, জেগে উঠে মানে বসে আছি আমরা। হুম। তারপর এবার লাইট চলে যাচ্ছে, পাস করছে, মানে ছাওয়া চলে যাচ্ছে, এগুলো একদম বুঝে গেছি যে আমাদের উপর এফেক্ট হয়ে গেছে রীতিমতো আস্তে আস্তে। তারপর আমার একটা বন্ধু, সে যেহেতু দেখছে আমার জন্য আমিও ভয় পাচ্ছি, ঘুমাতে পারবো না, সে বললো, এই এক্ষুনি শুনতে পেলি একটা জিনিস? আমি বললাম কি? বলছে যে এই আজান হলো। তখন ছিল, মানে ঈদের আগে রোজা ছিল। আচ্ছা। রোজা তো যত যত সম্ভব হুম, রোজার সময় আজান দেয়, হুম, 4টের সময় এমনি আজান দেওয়া হয়। হুম। তো 4টে বেজে গেলে এদের পাওয়ার তো এমনি কমে যায়। তো যাই হোক, ওটা আমাকে ব্রেন ওয়াশ করা হলো যে এই ভেবে আমি মানে ভয়টা আমার মন থেকে আস্তে আস্তে কাটলো। এবার আমি ঘুমালাম, এবার ঘুমিয়ে উঠলাম 6:30 সময়। উঠে আমি নিচে যে ম্যানেজার ছিলেন, কেয়ারটেকার, তো তার কাছে গেলাম, গিয়ে বললাম যে দাদা এটা কি হয়েছে। এবার তিনি প্রথমেই আমাদের বলে দিয়েছিলেন যে এসি রুম খুঁজেছিলাম আমরা, বললো এসি রুম নেই। এবার আমি বুঝতে পারছি যে কেন নেই। ওর কারণটা হচ্ছে এইটা, যে এই রুমে প্যারানর্মাল অ্যাক্টিভিটি ছিল। আর তার কারণটা হচ্ছে এই জায়গায় হাজব্যান্ড ওয়াইফ বিয়ের পরে হানিমুনে এসেছিলেন। তো তারা রীতিমতো ঠিক ছিল, দুপুরবেলা তাদের মধ্যে ঝামেলা হয়। ঝামেলা হওয়ার পরে ওয়াইফ গলায় দই দিয়ে ঝুলে যায় পাখার মধ্যে, আর হাজব্যান্ডটা বাইরে চলে যায় সেই এতেই গলায় দই দিয়ে ঝুলে যায়। আর এরপর থেকে এই রুমে যারা আসে, সে যদি হাজব্যান্ড ওয়াইফ হোক বা কাপেল হোক, এদের ওপর খুবই এফেক্ট হয়। আর আমরা ব্যাচেলার ছিলাম, তাও এফেক্টটা আমরা পেয়েছি। এসির কানেকশন কোথায় এখানে? এসির কানেকশন বলতে এই এসি রুম, ওই হোটেলে এসি রুম তো আর ছিল না। ওই একটা ছিল রুম, মানে আরেকটা ছিল, সেটা বুক ছিল অলরেডি। তো এটা প্রথমেই বলেছিল আমাকে, ও আচ্ছা, মানে যে মানে হোটেলে যে রুমে ওটা হয়েছে আপনারা। যে হুম, রুমে হয়তো আমাদের হোটেলের ম্যানেজার বলুন বা হুম, কেয়ারটেকার হুম। বলুন, উনি প্রথমেই বলেছিলেন যে এসি রুম হবে না। হয়তো এই জন্যই দিতে চাইছিলেন না, আমরা অনেক জোর করাতে, যে ওই সময় ওই গরমের রুমটা জন্য। দিতে চাইছিল হ্যাঁ, না। দিতে চাইছিলেন না, কিন্তু ওকে। পরে উনি বললেন, উনি নিজেই জিনিসটা রিভিল করলেন যে এই ঘটনা এরকম হয়েছে, যার জন্য এই এফেক্টটা হচ্ছে। এর আগেও হয়েছিল কিনা শুনেছিলেন? এর আগে ঘটনা সেরকম ভাবে হয়নি, কিন্তু এই রুমের একটা আছে। ব্যাড এক্সপিরিয়েন্স আছে। বুঝতে তো ওটা জানাম, আমি ওনাকে বললাম রীতিমতো যে আপনি কেন দিলেন। বলছে আপনারা তো মানছিলেন না। আমি বললাম যে এরকম তো লাইফ নিয়ে টানাটানি, মানুষের লাইফে তো এরকম এফেক্ট হয়ে যাবে, আপনারা এটা প্রতিকার করুন, এটাকে পুজো আচ্চা করে ঠিক করুন। তো বলাতে তো ওনারা
একটুখানি মানে আমার কথা শুনেছেন। এবার তারপর হচ্ছে বেরোচ্ছি আমরা 10টা-11টার সময় বেরোতে যাবো, তখন দেখি গাড়ির টায়ার পাংচার, 3টে টায়ার পাংচার। তো এই নেগেটিভ এনার্জি তো চলে হ্যাঁ, গেছে 4টে। চলে গেছে, কিন্তু ওই এফেক্টটা ছিল, তারা যেতে দেবে না। সেই আচ্ছা। দিনটা ছিল বৃহস্পতিবার, মানে কোনোভাবে আমরা আসতে পারছি না, 3টে টায়ার পাংচার। আর সবচেয়ে বড় কথা, আমাদের কাছে টাকা পয়সাও সেরকম নেই। হুম। ওর মধ্যে একটা টায়ার পুরো হয়ে গেছে, কি করব আমি? তারপর যত সম্ভব চেষ্টা করে বন্ধু বান্ধবের থেকে মানে ফোন করে, তখন যত সম্ভব এনএফটি ছিল, মানে এই পেটিএম, জিপে, ফোনপে এইসব কিছু আসেনি। তো ওই ওখান দিয়ে টাকা ট্রান্সফার করে আসছি, তাও রাস্তার মধ্যখানে মানে এই ঘটনা ঘটেছে। আবার টয়লেট করতে গেছে, ওই ছেলেটাকে ধরেছে, মানে একজন নয়, তার সাথে 3জন ছিল। কেন, বোঝা যাচ্ছে একটা মেয়েদের গলা, ছেলেদের গলা, আবার মাছের গন্ধ, আঁশটানি গন্ধ। মানে আমি বললাম না, প্রথমেই বললাম যেটা আপনাকে, হুম। যে প্যারানর্মাল ব্যাপার থাকলে, মানে নেগেটিভ থাকলে একদম আঁশটানি গন্ধ আপনি পাবেন। এই প্যারানর্মাল এই যখন হয় এর মধ্যে কারা থাকে, like এই যে ব্রহ্মদত্তি বলে বা এগুলো থাকে, এটার কি কি ভূমিকা থাকে? এগুলো অনেক, দেখুন, অনেক রকম হয়। ব্রহ্মদৈত্য হয়, পিশাচ হয়, তারপর হচ্ছে স্কন্দ কাটা হয়। তো এই ব্রহ্মদত্তি কারা, মানে কিভাবে হয় মানুষ, মানে আচ্ছা, অনেকে বলে যে ওই কি প্রেতা অ্যাক্সিডেন্ট করে মারা গেলে এটা হয়, বা ওই ব্যাপারটা কি আমি হ্যাঁ, জানতে চাই। সেটা বলছি, আমি আসছি, হুম। আপনার কথায় আমি আসছি। প্রথম কথা হচ্ছে ব্রহ্মদৈত্য, অনেকেই নামটার সাথে জানে, ছোটবেলা গল্প পড়েছে, হুম। এইসব কিছু পড়েছে। ব্রহ্মদৈত্য দু প্রকারে হয়, একটা সুপুরুষ আর একটা কাপুরুষ। কাপুরুষ অনেকে কালপুরুষও বলে থাকে। সেটা হচ্ছে কোনো মানুষ, মানে ব্রাহ্মণ, সে তার পৈতে হওয়ার 3 দিনের মাথায় যদি মারা যায় কোনোভাবে, অ্যাক্সিডেন্ট হোক বা কিছু হোক, তারা কালপুরুষ বা কাপুরুষে পরিণত হয়। তারা হুম। তাদের অশরীরী আত্মা তাদের পাশাপাশি কোনো বেল গাছ বা কোনো ফুলের গাছে বিরাজমান থাকে। আচ্ছা। আর একটা হচ্ছে সুপুরুষ, হুম। যাদের হচ্ছে মানে পৈতে হয়ে গেছে, হয়ে যাওয়ার পর তারা বিয়ে করেনি, আইবুড়ো যাকে বলা হয়। বিয়ের আগে যদি তারা কোনোভাবে অপঘাতে মৃত্যু হয়, তারা হচ্ছে সুপুরুষ। তারা সাধারণত মানুষের ক্ষতি করে না, যদি তার কোনো ক্ষতি না করা হয়। তারাও সাধারণত বেল গাছ বা ফুলের গাছে দেখতে পাওয়া যায়। এবার তাদের মধ্যে ভালো সুগন্ধ দেখা যায়, যেমন চন্দনের গন্ধ পাওয়া যায়, ভালো সুন্দর রজনীগন্ধার গন্ধ, হুম। ধূপের গন্ধ, এইগুলো পাওয়া যায়। গঙ্গা জলের মতো, মানে যে জায়গায় থাকে আশেপাশে গঙ্গা জলের মতো অনেক সময় দেখা যায় যে কোনো কারণ নেই, বৃষ্টি হচ্ছে না, কিন্তু জলের মতো ছিটে পড়ছে, হুম। সেইগুলো লক্ষ্য করা যায়। এরা সাধারণত মানুষের ক্ষতি করে না। আচ্ছা। এরা কারোর যদি বাড়িতে বসবাস করে, তাকে জীবনে অনেক ভালো, মানে উন্নতি করিয়ে দেবে, টাকা পয়সা থেকে মানে এরা ভালো, শুরু করে। হ্যাঁ, ভালো ভূত। এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না বা বিশ্বাস করে না, কিন্তু আমি যতদূর আমার জানা আছে, বা আমি এরকম অনেক জনের থেকে শুনেছি, তাদের বাড়িতে বাস করে, জীবনে অনেক টাকা পয়সা বা প্রাচুর্য লাভ করেছে জীবনে, অনেক সম্পত্তি। ব্রহ্মদত্তি টানার কি উপায় যে আমার বাড়ি এসে থাকবে? টানার উপায় এরকম বলা মুশকিল, কিন্তু আপনি যদি থাকে, এই জিনিসগুলো হতে পারে মানে আপনাকে। সাইড এফেক্ট এর নেই, এরা ভালো, না, সাইড এরা ভালো, ভালো ভূত। ভালো। আপনি যদি কোনো ক্ষতি না করেন, মানে আপনি ধরুন অ্যাজ এক্সাম্পল, কেউ কোনো ধরুন খারাপ লোক বা কোনো তান্ত্রিক, মানে লোয়ার তান্ত্রিক, তান্ত্রিক মিন্স আমি বলতে চাইছি যারা ধরুন নেগেটিভ কাজ করে, আচ্ছা। মানুষের ক্ষতি করে, তারা হ্যাঁ। যদি সেখান থেকে মাটি মাটি কালেক্ট করে ধরুন নিয়ে যেত, সেক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট দেবে। তাকে হয়তো কোনো খারাপ হয়তো কেউ বেলগাছ কেটে দিচ্ছে, হ্যাঁ। এরকম ঘটনা অনেক আছে, যে বেলগাছ কাটতে গিয়ে মারা গেছে মানুষ, কেউ কাটতে পারেনি। কেন? এরকম অনেক জায়গায় আছে বেলগাছ, তারা বসবাস করছে সেখানে, তার একটা স্থান। আপনার বাড়ি যদি কেউ ভাঙতে ও আসে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি যদি কেউ ভাঙতে আসে, আপনি কি তাকে ছেড়ে দেবেন? না না, ছাড়বেন না। ওকে তো আমি ওকে। মনে করি এদেরকে এরকম ভাবে কিছু না করা উচিত। আমার মনে হয় ধূপ গঙ্গা জল দিলে এনারা মানে ঠিকঠাক থাকে, তুমি ক্ষতি না করলে তোমারও আমার করবে। ক্ষতি করবে না। আর যারা কাপুরুষ বা কালপুরুষ বলছেন, তারা এমনি নর্মালি এমনি অশরীরী আত্মার মতো হয়, তাদের আত্মা শান্তি পায় না, যার মানে জন্য এরা কারা, যারা অ্যাক্সিডেন্টে মারা যারা যায়? পৈতে 3 দিন আগে, মানে সরি, ভুল বললাম, যারা পৈতে চলাকালীন, তার মধ্যে 3 দিনের মধ্যে মারা যায়, ও 3 দিনের আচ্ছা। মধ্যে পৈতে হয়েছে, ধরুন 3 দিন তো বাইরে বেরোতে নেই, সেই সময় যদি মারা যায়, সেক্ষেত্রে তারা ওইটা তৈরি হয়, কালপুরুষ বা কাপুরুষ হয়। তো ব্রহ্মদত্তি ছাড়া যেগুলো তুমি বাকি মেনশনস করলে, মানে সেটা যদি একটা ছোট করে ব্রিফ দাও, মানে এটা তো ভালো ভূত ঠিক আছে, বাট মানুষের কি না খারাপগুলোর উপরে বেশি ইন্টারেস্ট থাকে। সো বাকি যেগুলো ধরো ওই যার আত্মার শান্তি থাকে না এইটা করে, এবার ওরা কাদের ধরে, মানে আমি শুনেছি যাদের রাশি হালকা হয় এক্স্যাক্টলি, তাদের কাছে তুমি আসে। যেটা শুনেছো হ্যাঁ। সেটাই, মানে তাদেরকেই ধরে, যারা হচ্ছে চারখানা, আমাদের একটু অ্যাস্ট্রোলজি বললে হয়, এর মধ্যে হ্যাঁ। চারখানা রাশি বা লগ্নকে বেশি ধরে। আচ্ছা। এটা হচ্ছে যথাক্রমে মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং মীন রাশি বা লগ্ন। এই রাশি লগ্নর মানুষজনকে ভূত প্রেত খুব সহজে আকর্ষণ করতে পারে, মানে বিকজ এরা খুব হালকা টাইপের হয়। এরকম একটা ঘটনা ঘটেছিল আমার একটা বন্ধুর সাথে, খুব ক্লোজ একটা বন্ধু, যে অনেক নর্থ বেঙ্গলে থাকে।
মানে তার সাথে পরিচয় হয়, মানে একটা জায়গায় কাজের ইন্টারভিউ দিতে গিয়ে সেখানে পরিচয় হয়, হুম সেখান থেকে খুব ভালো বন্ধুত্ব তার সাথে আমার হয়। তো তার জীবনের একটা ঘটনা সে আমাকে বলেছে। সে সুরেন্দ্রনাথ কলেজে পড়তো, হুম আর শ্যামবাজারের আশেপাশে একটা কোনো বাড়িতে ভাড়া থাকতো, পুরোনো বাড়িতে। আচ্ছা গ্রাউন্ড ফ্লোরে যে মালিক থাকতো আর ফার্স্ট ফ্লোরে উনি থাকতেন, আচ্ছা আমার বন্ধু যার কথা হুম বলছি। হুম তো ওর জীবনে একটা ঘটনা যেটা আমি বলছি, এটা শুনে তোমরা হয়তো ভয় পেয়ে যাবে, এরকম ঘটনা। তো ও ও ক্লাস 12-এর পরে কলকাতা চলে আসে গ্র্যাজুয়েশন করবে বলে, পড়াশোনা সুরেন্দ্রনাথ কলেজে করবে বলে। বাড়ি থেকে অনেক দূরে, তো যাতায়াত করা সম্ভব নয়, যার জন্য ভাড়া নেয়। তো ভাড়া নেওয়ার পরে যেদিন থেকে ভাড়া নেয়, সেখানে প্রথম দিন থেকে ওর সাথে একটা বিরল ঘটনা ঘটে, যেই ঘটনাটা মানে খুবই মানে ভাবার বিষয় নয়। ও আমাকে বলছে যে একদিন আমি মানে প্রথম দিন ভাড়া এসে দেখছি রাত্রি সব ঠিকঠাক থাকলাম, রাত্রির বেলা দেখছি হঠাৎ করে একটা ফুলের গন্ধ এলো, রজনীগন্ধার গন্ধ। তো হঠাৎ করে দেখছি, আমি স্বপ্ন দেখছি না এটা আমার সাথে হচ্ছে আমি তখন বুঝতে পারিনি, দেখছি যে এরকম একজন এলো, একটা লেডিস, দরজা ঠকঠক করলো। আমি বলছি মানে ও বলছে এটা, যে আমি বললাম হ্যাঁ কে। দুবার আবার ঠকঠক করলো, ও খোলেনি। তারপর অবশেষে খুলে দেখছে যে একজন ভদ্র মহিলা, মানে বলা যেতে পারে তার বেশি বয়স নয়, 20-22 বছর এরকম বয়স আছে। হুম তো দেখে বলছে হ্যাঁ কি ব্যাপার। বলছে দাদা একটু আমাকে হেল্প করতে হবে। বলছে কি হেল্প। বলছে একটু আমাকে রাতটুকু এখানে থাকতে দিতে হবে। তো তখন সে বলছে যে রাত্রিবেলা এত রাতে আপনি আসছেন, তখন 12টার পরে এত রাতে আপনি আসছেন, আর এখানে লোকে কি বলবে আমাকে, আপনাকে যদি আমি থাকতে। বলছে কেউ কিছু বলবে না, কেউ বুঝতে পারবে না। বলছে না, অ্যাকচুয়ালি আমার পেছনে কিছু গুন্ডা পড়েছে, মানে উনি বলছেন হুম ভদ্রমহিলা, কিছু গুন্ডা পড়েছেন, আমাকে শুধু রাতটুকুর ব্যবস্থা করে দিন, সকালে উঠেই আমি চলে যাব। তো রীতিমতো অনেক না করতে বলে না, আমি মালিককে বলছি, মালিকের কাকিমা কাকুকে বলছি, বলার পরে যদি পারমিশন দেয় তাহলে রাখতে দেবো, নাহলে আমি তো নতুন নতুন এসেছি এখানে, আমি আজকেই ঢুকেছি এখানে, তো অসুবিধা হয়ে যাবে আমার। বলছে না না না, কিছু বলতে হবে না, আপনার ওনাকে বললে আমাকে থাকতে দেবে না, আর আমি বাইরে গেলে আমাকে মেরে ফেলবে। তো এই বলে উনি বলে যে কিছু বলার দরকার নেই, এন্ট্রি করে। এবার এন্ট্রি হয়ে এবার তখন ভদ্রমহিলা ওনার সাথে গল্প করতে থাকে, রীতিমতো গল্প করতে 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 এরকম ডেলি, মানে একদিন প্রথম দিন যখন গল্প করেছে, আস্তে আস্তে জানতে পারে যে ভদ্রমহিলাকে কেউ খুঁজে বেড়াচ্ছে মেরে দেবে বলে। তো ভদ্রমহিলাকে ডেকে বন্ধুটা মানে রীতিমতো ওর ভালো লাগে, যে একটা ইয়ং মানে কম বয়সী মেয়ে যা হয় দেখে ভালো লাগে, এবং তাকে সে বিপদ থেকে বাঁচানোর জন্য এখানে রাখার ব্যবস্থা করে। আর সেই ভদ্রমহিলা মানে আগমন ছিল রাত 12টার পরে, প্রত্যেক দিন প্রত্যেক দিন। দিনের প্রথম বেলা দিন কোথায় যেত? প্রথম দিন আমি বলি, হ্যাঁ প্রথম দিন সে ভেবেছিল হয়তো সে স্বপ্ন দেখছে একটা, মানে যখন ও যায় ভোর 3টের পরেই ও সে এখান থেকে যায়, এবার সেটা বলে যায় যে আমি রাত্রিটুকুই আসবো, সকালবেলা আমি আমার এক জায়গায় চলে যাচ্ছি। এবার ছেলেটার টিনেজ বয়স, আমার বন্ধুটার টিনেজ বয়স, অতটা তখন তো জ্ঞান বুদ্ধি ছিল না যে কি হচ্ছে আদৌ, হুম কি ঘটনা ঘটছে। প্রথম দিন সে ভেবেছে স্বপ্ন দেখেছে, কিন্তু সেকেন্ড দিন রীতিমতো 12টার পরেই আবার আসে, সেই মানে সুগন্ধ, সেই রজনীগন্ধার গন্ধ এরকম এসে রীতিমতো গল্প করতে থাকে। এবং তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কেন এসছো, বা আবার আজকে কেন এসছো। তখন সে বলে যে এরকম সে রাত্রির বেলাটুকু একটু আপনার ঘরে দিন 15 দিন থাকবো, দিন 15 থাকবো, থেকে আমি এখান থেকে চলে যাব। তো এই করতে করতে ডেলি ডেলি আসে গল্প, একটা ভালো বন্ধুত্ব হয় তাদের মধ্যে। তো হঠাৎ করে একদিন ছেলেটা বাড়ি যাওয়ার কথা ভাবে, বাড়ি যাওয়ার কথা ভাবতে তাকে রীতিমতো মানে সেই মহিলাটি মানে বারণ করে দেয় যে কোনোভাবেই এখন বাড়ি যাওয়ার দরকার নেই। কিন্তু এদিকে বাড়ির সাথে তার যোগাযোগ অনেক, মানে কথা হয় কিন্তু সেইভাবে বাড়িতে যাওয়া হয় না। 15 দিন 1 মাসে সে বাড়ি যেত, সেই হুম যাওয়াটা বন্ধ হয়ে যায়। তো হুম বাড়ির লোকে একটা অনুমান করতে থাকে যে কিছু একটা ঘটনা হয়তো ঘটছে, এটা বোঝা যাচ্ছে না। হুম অথচ ছেলের চেহারা দিনে দিনে অনেক রোগা হয়ে যায়, মানে প্রচুর রোগা হয়ে যায়। হুম তো বাড়ির লোক মানে তখন তো ভিডিও কলের অত চল ছিল না, তো বাড়ির লোক রীতিমতো এটা নিয়ে ভাবছে যে কি হলো ছেলের, কি ব্যাপার, কোনো এখানে কিছু ব্যাপার আছে কিনা, বাড়ির লোক একটা এমনি অনুমান করতো। হুম তো হঠাৎ করে তারপর হচ্ছে ওই মেয়েটার সাথে কথা হতে 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 একটা খুব ভালো বন্ধুত্ব হতে গিয়ে সেখানে প্রেম হয়ে যায় তাদের মধ্যে। হুম ডেলি 12টার সময় আসতো, ভোর 3টে যেমন যায় যেত। মেয়েটাকে একদিন ও জিজ্ঞেস করে যে আচ্ছা তুমি 12টার সময় কেন আসো, তুমি আরো আগে কেন আসো না। তখন সে রীতিমতো মানে কথাটা জবাব দিতে মানে সে স্কিপ করে মেয়েটা। বলছে না আমার এই সময়টা আসতে হবে, এই সময় দরকার। বলছে না তুমি একদিন তো তাহলে সারাদিন থাকো আমার সাথে, আমি কাকু কাকিমাকে বলে দেবো যে এখানে আমরা আমি তোমাকে, তোমার প্রতি আমার ভালোবাসা জন্মেছে, আমি বাড়িতেও তোমার বিষয়ে কথা বলবো। তখন বলে ঠিক আছে, আমি তো সকালে আসতে পারবো না, আমার সকালে তো অন্য জায়গায় থাকি, কাজ থাকে। এবার রীতিমতো কোয়েশ্চেন করে যাচ্ছে আর ও স্কিপ করে যাচ্ছে। তো আলটিমেটলি
একটা জায়গায় ওর ছেলেটার মনে হচ্ছে যে কি ব্যাপার বুঝতে পারছি না, যে রাত্রিবেলা 12টার সময় আসছে, 3টের সময়, তবুও মানে মনে হয় হওয়ার সত্ত্বেও সে মানে ফোর্স করতে পারে, যেই বলতে যাচ্ছে তো কথা অন্য ঘুরিয়ে দিচ্ছে মেয়েটা, হুম মানে ঘুরিয়ে দিয়ে যে না না তুমি তার মানে আমার প্রতি ভালোবাসা নেই এই হুম কোশ্চেন করছো হুম বা এই সামথিং এলস। তো এবার একদিন কোনোভাবে ওর বাড়ির লোক, বাড়ির দাদা বা কাকা এরকম কেউ আসে, তো এসে দেখে যে বাড়িতে যে এখানে আছে, এবার ফোন তাকে বলে যে তোকে ফোন করি তুই আসিস না কেন, ফোন ধরিস না রাত্রিবেলা বা 12টা বেজে গেলে আর ফোন ধরিস না কেন। তো তখন খবর পায় এরকম, মালিককে জিজ্ঞেস করে যে বাড়ির যে ওনার, যে এরকম আমার ভাই আছে, ভাই ভাই না ভাইপো যাই হোক, আমি এটা এটা একটু হুম 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 কনফিউশন হুম আছে। হুম তো জিজ্ঞেস করে, রীতিমতো জিজ্ঞেস করে বাড়িতে যায়। এবার যেই দিন এসছে সেই দিন রাত্রিবেলা আর মেয়েটা আসেনি, আচ্ছা মানে আসতে পারেনি। তো তখন ও ভাবলো, ছেলেটা ভাবলো যে আমি আমার কাকা এসছে বলে কি ও এলো না, হয়তো হতে হুম পারে। হুম ওর মনে একটা এরকম ডাউট হয়, হুম কিন্তু সেটা আবার ডাউটটা মুছে যায়। ওর কাকা দুদিন থেকে আবার চলে যায়, আবার দুদিন পর থেকে আবার আসে, বলছে আমার দুদিন কাজ ছিল। কোন মানে মেয়েটা এরকম ভাবে আস্তে আস্তে ওকে এতটা ক্লোজ করে নেয়, মানে হাজব্যান্ড ওয়াইফের যেরকম সম্পর্ক হয় হুম এরকম করে নেয়। হুম এবার ও বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করে, বাড়িতে কোনোভাবেই তাকে যেতে দেয় না। এবার ওর কাকা এসে দেখে গেছে যে ও রোগা রোগা হয়ে যাচ্ছে, দিনকে দিন ওর শরীর আরো রোগা হয়ে যাচ্ছে। তখন হুম কাকা কিছুটা আঁচ করতে পেরেছে ব্যাপারটা, যে কি হচ্ছে জিনিসটা। তো তখন ওনারকে জিজ্ঞেস করে যে এরকম কিছু ব্যাপার আছে নাকি, যে কোনো কিছু কারোর সাথে সম্পর্ক টম্পর্ক আছে নাকি। না, ওর কাকা বলে না, মানে ওনার বলে যে না এরকম তো ব্যাপার না, রাত্রিবেলা তবে ওর একটু গলার আওয়াজ পাওয়া যায় কিছু কারোর সাথে, আপনার ছেলে আপনার ভাইপো কি একটুখানি মেন্টাল আছে, বুঝছেন না সেরকম তো ব্যাপার নয়। তো এবার ঘটনাটা হলো মেন যেটা, এবার ছেলেটা এবার আস্তে আস্তে রিয়েলাইজ করতে থাকে যে কিছু একটা তার সাথে ঘটছে। এবার একদিন এসছে, মানে কি বলবো, কোনোভাবে আত্মাটাকে মানে এসছে সে 12টার পরে। এবার এখান থেকে এদের খবর হয়ে গেছে যে কিছু একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে। বাড়ির ওনার খবর দিয়েছে কাকাকে, কাকা একজন তান্ত্রিককে নিয়ে চলে এসেছে। এবার আত্মাটা ঢুকতেই তাকে দরজায় বন্ধ করে দেওয়া হয়, মানে দরজাটা বন্ধ করে বাইরের দিক দিয়ে বন্ধন করে দেওয়া হয়। এবার তান্ত্রিকটা ওখানে সেখানে রীতিমতো ঢুকে এবার জানতে পেরেছে যে এরকম একটা মেয়ে, যেই মেয়ে অপঘাতে মারা গেছে, মানে কোনো একটা ছেলের সাথে রিলেশনশিপ ছিল। এবার রিলেশনশিপের পরে নেগেটিভ কিছু একটা হয়েছে, হওয়ার পরে সে মানে বাড়ির থেকে অপমান সহ্য করতে না পেরে সে গলায় দড়ি দিয়ে ঝুলে যায়। এবং সেই আত্মাটা ওই বাড়িতে যতজনই যে কেউ আসে তার উপর এফেক্ট করে। সেটা বাড়ির ওনারের জানতো না ওয়াইফ তারা জানতো না। হুম এই ঘটনাটা মানে রিভিল করে, যেহেতু তার বাড়ির কাকা যে আছে কিছু জানতো, আচ্ছা সেটা সে বুঝতে পারে। তো এই ঘটনাটা সেই ছেলেটার সাথে হয়ে থাকে, এবং আলটিমেটলি ছেলেটা ওখান থেকে ছেড়ে মানে ওই রুমটাই ছেড়ে দেয়, কিন্তু তারপরেও ওর উপরে এফেক্ট হয়েছিল। তারপরে তন্ত্রর মাধ্যমে সেটা কাটান করা হয়েছে। তো হুম এই একটা খুব মানে ডেঞ্জারাস জিনিস যেটা ঘটেছিল, ছেলেটা বেঁচে গেছে, হয়তো তাকে মেরে ফেলতে পারতো। এই একটা ঘটনা হয়েছে। মানে আমি বলবো এই ঘটনাটা এই জন্য সবাইকেই বলবো যে কোনো জায়গায় থাকার আগে দেখার আগে একটু দেখে নেবেন যে ঘটনাগুলো মানে জিনিসগুলো কোনো কিছু নেগেটিভ আছে কিনা। তার হুম জন্য কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক বা কারোর যদি সহায়তা নেওয়া যায় আচ্ছা সেটা ভালো হবে। এইবার জাস্ট আমাকে বলুন, মানে আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। সো আমরা ফার্স্ট আলোচনা করছিলাম অ্যাস্ট্রোলজি নিয়ে, অ্যাস্ট্রোলজি থেকে লাইক ওর সাথে কি কানেকশনস, দেন তন্ত্র, তারপরে এই ভূতের ব্যাপারটা, মানে ভূত বলতে এই সমস্ত আত্মা বা এগুলোতে। তো যেটা আমরা একটু আগেই বলছিলাম যে ব্রহ্মদত্তি, দেন আপনি এই টপিকে আসলেন যে এই এই যে রিলেটেড অনেক অপঘাতে। কিছু হ্যাঁ হ্যাঁ, জানা সো আছে। জাস্ট আমি একটু আবার একটু ট্র্যাক ব্যাক করছি, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে? কারণ এই লাভ রিলেশনস এই অ্যাঙ্গেলটা থেকে আমার মাথায় আসলো। আচ্ছা এখন অনেক সময় হয় না, মানে এখন কি হয়, এখন রিলেশনশিপটা অনেকটা কি বলবো, আগে যেরকম হতো না, আজকে তুমি ছোটবেলায় কারোর সাথে প্রেম করছো, দুদিন পরে বিয়ে দিয়ে দিচ্ছে, সো ব্যাপারটা অনেক দিন ধরে হচ্ছে, তার সাথে তুমি সংসার করছো। আজকে কি একজনের সাথে থাকলাম, 1 বছর পরে রিলেশন ব্রেকআপ করে আরেকটা, দেন আরেকটা, মানে মানুষের কাছে অপশানস অ্যাভেলেবেল চলে এসছে। বাট এই যে ভার্চুয়াল দুনিয়ায় অনেক কিছু আছে, কারণ আগে কি হতো ওই ব্যাপারটা ছিল না। তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে অনেক অপশানস লাইক মিডিয়াম অ্যাভেলেবেল চলে এসছে। তো সেখানটাতে অনেকে ওই কালা জাদু করে বশ করতে যায়, বা ওই যে হয় না ট্রেনে লেখা থাকে বশীকরণ করাতে চান 24 ঘন্টায়। বাট আপনি আমাকে স্টার্টিংয়ে বললেন হ্যাঁ এগুলো এর ভিতরে একটা তন্ত্র সাধনার ব্যাপার আছে, এটা হয়। বাট আমার বক্তব্য ওই যে 24 ঘন্টায় বশীকরণ করায়, বা এই যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে আমার কাছে আসুন, আপনার এক্সের কি আপনার কথা মনে পড়ে, এইসব প্রচুর আসে এইসব, ফেসবুকে। হ্যাঁ আজকালকার দিনে এইসব হ্যাঁ, তো অনেক দেখা যায়। এইটার মেন কতটা সত্যি, কারণ দেখুন আপনি প্রফেশনে আছেন, আপনি অ্যাকচুয়ালটা বলতে পারবেন, আমি বললে গালাগাল খাবো। সো আমি চাই আপনি বলুন। আপনার কথাটা যেটা বলেছেন একদম ঠিকই বলেছেন। বশীকরণ করে মানে প্রেম ভালোবাসা এগুলোতে মানে টানা যায় তাকে, হুম তার জন্য অনেক কিছু প্রসেস আছে।
কিন্তু আমি বলবো যে কোনো কিছু জিনিস বিশেষ করে ভালোবাসার ক্ষেত্রে যে বশীকরণ না করাটাই ভালো। বশীকরণ করে টানা উচিত না না। এই ব্যাপারটা তো বুঝতে পারছি, আমার বক্তব্য করেটা কি করে? করে তন্ত্রের মাধ্যমে, মানে ধরুন অনেক কিছু জিনিস আছে যে জিনিসগুলো দিয়ে মানে সেই ক্ষেত্রে আপনার ধরুন মাদুলি পরে আচ্ছা। সেটা একটা বিশেষ দিনে সেই তন্ত্রক্রিয়া করে সেই মাদুলিটা পরে আপনাকে মানে ধরুন অ্যাজ এক্সাম্পল আপনার গার্লফ্রেন্ড ব্রেকআপ হয়ে গেছে বা সে কোনোভাবেই মানতে চাইছে না আপনাকে বয়ফ্রেন্ড ভেবে বা অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছে হ্যাঁ। বা অবৈধ কারোর সাথে রিলেশনশিপ করছে, তো আপনি এই বিষয়টা থেকে তাকে মানে টেনে আনতে পারবেন, মানে তার রিলেশনশিপটা মানে অবৈধ সম্পর্কটা কাটিয়ে আপনার সাথে আবার পুরনো সম্পর্ক এটা হয়? ফেরাতে, হ্যাঁ এটা হয়। আচ্ছা। এটাকে বশীকরণ বলে। আর এখানে মন্ত্রপ্রুতভাবে কিন্তু করা কারোর যায়। সাথে কোনোদিন ব্রেকআপই হবে না যদি এটা না, actually হয়। এবার আরেকটা ব্যাপার হচ্ছে তন্ত্রক্রিয়াকে যদি ভুলভাবে প্রয়োগ করা হয় সেটা বেশি দিন থাকবে না, আর তার একটা নেগেটিভ ইম্প্যাক্টও আছে মানুষের জীবনে। আপনি জোর করে তো ভালোবাসাকে আপনি করতে পারবেন আর না। যে করছে ইম্প্যাক্ট কি তার উপরেও পড়ে? যে করছে মানে কোনো তন্ত্র তান্ত্রিক, সাধক, হ্যাঁ। হ্যাঁ এটা তার শেষ বয়সে তার ইম্প্যাক্টটা পাবে। আচ্ছা, তারও নেগেটিভ হবে যে তুমি অবভিয়াসলি যদি অন্য কারো নেগেটিভ, খারাপ যদি করো, নেগেটিভ তোমার করা সাথে হয়, হবে। নেগেটিভ মানে ওকে। ধরুন অ্যাজ এক্সাম্পল ধরুন আপনি একটা মেয়েকে ভালোবাসেন, সেই মেয়েটা আপনার সাথে ব্রেকআপ হলো, সে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে, এবার আপনি তন্ত্রক্রিয়ার মাধ্যমে সেই বিবাহটা কাটাতে চাইছেন, তার বিয়েটা কেটে আপনার সাথে যাতে, এটা তো নেগেটিভ ইম্প্যাক্ট হবেই, হয়তো আচ্ছা। তৎক্ষণাৎ হলো না কিন্তু হবেই, আপনারও হবে। আর যে করছে এর মানে এটা যদি আমি আপনাকে বলি, এরকম অনেক ঘটনা ঘটেছে লোকের আচ্ছা। বিবাহ মানে অনেকের বিয়ে হয়েও গেছে, ধরুন দেখতে গেছে, কাউকে দেখতে গেছে, দেখতে গিয়ে পছন্দ হয়নি, কিন্তু তন্ত্রের মাধ্যমে ধরুন ফুলের মধ্যে এমন একটা জিনিস করলো, সে ফুলটা গন্ধটা শুকলো, শোকার পর সে বশীভূত হয়ে গেল, তার ফ্যামিলির লোক বশীভূত হয়ে গেল, এরকম ঘটনা অনেক আছে। সবাই। এরকম ঘটনা হয়েছে তন্ত্রতে, এই জিনিসগুলো মানে মানে হবে না বলে কোনো ব্যাপারই নেই, তন্ত্রের দ্বারা সম্ভব। বেশি দিন টাকে না এসবের বলে। থেকে না, এক্স্যাক্টলি। আচ্ছা। এবার এটা হতে পারে ধরুন আপনি বশীকরণ করলো, করার পরে এবার তারপর আপনার প্রতি সে আকৃষ্ট হয়ে গেল, আস্তে আস্তে ভালোবাসা জন্মালো, এই জিনিসটা হয়ে থাকে অনেকে। Okay. কিন্তু আমি বলবো যে এই সব জিনিসের না অ্যাপ্লাই করাটাই ভালো, কারণ জীবনের ব্যাপার। এবার পরবর্তী ধরুন আপনি কাউকে তন্ত্রের মাধ্যমে টানলেন, আপনার জন্য সে তাকে আপনাকে যাতে সে ভালোবাসে, 6 মাস পরে, তন্ত্র তো 6 মাস খুব বেশি হলে হবে, তখন 6 মাস পরে সেটা অ্যাকশনটা কেটে গেল, তখন আপনার প্রতি আবার খারাপ ব্যবহার করলো। সে এই ম্যাক্সিমাম যারা এই চিন্তা ভাবনা করে থাকেন যে তন্ত্রের মাধ্যমে বশীকরণ করে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে রিলেশন বা বয়ফ্রেন্ডের সাথে রিলেশন ঠিক করব, এই চিন্তাটা আমি বলবো আমার একান্ত মতামত স্কিপ করা উচিত। আমার কিছু পার্সোনাল প্রশ্ন আছে, ঠিক হ্যাঁ আছে? করুন, ডেফিনেটলি। লাইক ওভারঅল তো আমরা সব কিছু, এটা আমার পার্সোনাল প্রশ্ন আপনার কাছে, ঠিক আছে? আপনি পুনর্জন্মে বিশ্বাস করেন? হ্যাঁ, যে- পুনর্জন্ম হয়ে থাকে। আচ্ছা, যে আগের বার এই এখন যে আমরা মানুষ হয়ে এসেছি, এক্স্যাক্টলি। সেটা কি আমরা কিছু আগের বার আগের ভালো জন্মে কিছু যদি করেছিলাম? দেখুন, আগের জন্মে যদি ভালো কিছু করেছেন বলে এই জন্মে মানুষ হয়ে জন্মেছেন, নালে আপনি অন্য প্রাণীদের মতো কুকুর বেড়াল যা কিছু হয়ে জন্মাতে পারতেন। মানে আজকে যারা কুকুর বেলার ওরা নিশ্চয়ই খারাপ কিছু করেছিল। এক্স্যাক্টলি, আচ্ছা। এটা আমার একান্ত আমার আর মতামত। বলে না যে তুমি পুণ্য যদি করো, লাইক তুমি তার ফল পাবে, বাট আমি অনেক আরেকটা জিনিস আপনাকে বলি, আজকালকার দিনে যেটা বেশি দেখা যাচ্ছে, দেখবেন অনেক মানে সোশ্যাল মানে অ্যান্টি সোশ্যাল আছে যারা, দেখবেন অনেক কিছু খুন খারাপি লোকের সাথে প্রতারণা করে বেড়াচ্ছে। লোকে হয়তো ভাবে যে আমি সৎ থেকে কি করলাম, সৎ থেকে এত সৎ থাকলাম, আমার জীবনে কিছু হলো না, তারা এত কিছু করে বেড়াচ্ছে। অনেকেই আছে নেতা মন্ত্রীরা, নাম বলছি না, অনেক নেতা মন্ত্রী আছে, অনেক অ্যান্টি সোশ্যাল আছে, তারা দেখবেন মানুষের সাথে অনেক নেগেটিভ কিছু করে, খারাপ কিছু করে, 2 নম্বরই ভাবে ইনকাম করে এখনো বিন্দাস থাকছে। এটা ভাববেন না যে উনি বিন্দাস সারা জীবন থাকবে। উনি আগের জন্মে পুণ্য করেছিল, পুণ্যটা আস্তে আস্তে যখন শেষ হবে, ঘোড়াটা যখন বন্ধ হয়ে যাবে, তখন থেকে ওনার জীবনে দেখবেন কিছু না কিছু প্রবলেম শুরু হয়ে যাবে। এরকম ঘটনা ঘটেছে, এরকম ঘটনা আমি মানে দেখেছি অনেকজনকে, যে অনেক মানুষকে অত্যাচার করে, তার সাথে শোষণ করে, তার থেকে টাকা পয়সা জমি এরকম নিয়ে নিয়েছে। কিন্তু একটা সময় আপনি জানবেন, এখান দিয়ে আবার অ্যাস্ট্রোলজি লিঙ্ক করছি, শনির সাড়ে সাথী, শনির সাড়ে সাথী আপনি শুনেছেন নিশ্চয়ই, শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া, আচ্ছা, এইগুলো হচ্ছে তখন সেই সময় তিনি, শনি হচ্ছে বিচারক, বিচার করে যে তোমার শনি পাপের আপনার পাপ, জীবনে যদি পাপ করে থাকেন, শনি আপনাকে সেই দণ্ড দেবেই, সেটা আপনার একদম প্রথমেও পেতে পারেন আর একদম শেষের দিকেও পেতে পারেন। এবার ধরুন এই যে পাপ পুণ্য, ধরুন আমি অনেক লোক দেখেছি যারা খুব ভালো লোক, বাট অনেক মানে কারোর হয়তো ক্ষতি করিনি, তাড়াতাড়ি মারা যায়। অনেকে বলে যে তুমি পুণ্য করো বা ভালো কিছু করো, বাট যারা খারাপ লোক ওরা অনেকদিন বেঁচে থাকে। না অনেকে আছে, আপনিও নিশ্চয় জানেন, হ্যাঁ, যারা হ্যাঁ, দেখছে তারাও জানে। তো এটার কি লজিক, মানে এটা কিসের উপর ডিপেন্ড এটার করে? লজিক কি বললাম, ধরুন অনেকেরই এই জন্মে যা ধরুন অ্যাজ এক্সাম্পল, আপনি আপনার বয়স হচ্ছে ধরুন অ্যাজ এক্সাম্পল
উইদিন 25। হুম তো আপনি জীবনে যত আর্ন করার ছিল, আপনি ধরুন একবারে 100 কোটি টাকা আর্ন করে নিয়েছেন, তো আপনার কি হলো, আপনার যতটা আর্ন করার ছিল এখনই করে নিয়েছেন, তাহলে আপনার কি আর দরকার আছে আর্ন করার নেই। হুম সেক্ষেত্রে ধরুন আপনার মানে জীবনে টোটাল যত কামাতেন একবারে কামিয়ে নিয়েছিলেন, আপনার বয়স তো হিসাবে আপনি ফুলফিল হয়ে গেছে, হুম তো আর দরকার নেই। সেক্ষেত্রে এই জন্য অনেক সময় দেখবেন অপঘাতে মৃত্যু হয়ে যায় অনেকে, ধরুন হঠাৎ করে কোনো কারণ নেই, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, সেখানে তার উপরবেলা লিখে রেখেছিল অত দূর অবধি, ওখানে কমপ্লিট হয়ে গেছে। মানে বেশি ভালো, তুমি খুব তাড়াতাড়ি ভালো কাজ করে চলে মরে গেছো, এরকম ব্যাপার? ভালো কাজ করেছে না, অনেক কিছু পূর্বজন্মের, আপনি পূর্বজন্মে ধরুন, আমি বলছি, আমি হ্যাঁ। অ্যাস্ট্রোলজি দিয়েই বলি না একটা এই জিনিস। ব্যাপারটা আমার পার্সোনাল ইন্টারেস্ট আছে, এটা আমার আমি খুব আমি প্রশ্ন আমি ছিল। আপনাকে বলছি অ্যাস্ট্রোলজি দিয়ে বলি। হুম ধরুন অ্যাস্ট্রোলজিতে কারোর দশায় কেতুর দশায় জন্ম হয়েছে, এটা আপনি দেখবেন কেতুর দশায় যারা জন্ম হয়েছে আগের জন্মে তারা অপঘাতে মৃত্যু হয়েছিল বলে কেতুর দশায় জন্ম হয়েছে, মানে এটা আমরা বুঝতে পারি যে এই ব্যাপার। কারোর ধরুন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, মানে এইগুলো পুরো কেতুর দশায় দেখা যায়, মানে বোঝা যাবে। যে এক্সপার্ট আছে অ্যাস্ট্রোলজার, হরোস্কোপে। হ্যাঁ অ্যাস্ট্রোলজার এক্সপার্ট সে বলতে পারবে। অ্যাকচুয়ালি পঞ্চম ভাব থেকে দেখা হয় যে পূর্বজন্মে কি হয়েছিল, হুম, পূর্বজন্মে থেকে আপনি কতটা পাপ বা পুণ্য আয়ত্ত করেছেন, এই জন্মে এনেছেন, হুম। এটা বোঝা যায়। যে এক্সপার্ট আছে সে বলতে পারবে। বাট এইটার অ্যান্সার আমি পেলাম না এখন, আমার কাছে ক্লিয়ার আসেনি। মানে ওই যে যে ভালো লোক, যে খুব ভালো কিছু করছে, হুম, সে তাড়াতাড়ি যে মারা যাচ্ছে, এইটার পিছনে কি তার ওই আয়ুরেখা ওই অবধি ছিল এটা, নাকি ওই যে খুব ফাস্ট সে ভালো কিছু করেছে, সো তোমার লাইফে তুমি যতটুকু করার করে নিয়েছো, আর বেঁচে থেকে কি করবে না না, পৃথিবীতে, এটা বলতে মরে পারেন যাবে। আপনি যেটা কথাটা বললেন, খুব কন্ট্রোভার্সিয়াল কথা, মানে এতে হ্যাঁ, দু রকম। কন্ট্রোভার্সি তো আমাদের লাগবে, যাই হোক, দু রকম। সরি। হ্যাঁ দেখুন, একটা আমার মতামত যদি শোনেন, হ্যাঁ তার জীবনে হয়তো অনেক কিছু পূরণ হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে তার আয়ুটা অতদিন ছিল না। মানে আমাদের জীবনে দেখবেন আমাদের আয়ু আয়ু একটা লিমিট থাকে। কোনো কোনো মানুষ এই যে ফাঁড়া বলে, হুম ফাঁড়া এইগুলো হয়ে থাকে, এটা অ্যাস্ট্রোলজি দিয়ে দেখা যায়। রিষ্টি বা ফাঁড়া, এই আচ্ছা অ্যাস্ট্রোলজিক্যাল টার্মস হচ্ছে রিষ্টি, আর আচ্ছা আমাদের চলিত কথা হচ্ছে ফাঁড়া। এইটা মানুষের জীবনে হয়ে থাকে, দেখবেন অনেকেই বলে, অনেক অ্যাস্ট্রোলজার বলে থাকে যে তোমার এই বয়সটা খারাপ, হুম এই বয়সে তুমি ডুবে যেতে পারো, ডুবে মারা যেতে পারো, এই বয়সে তোমার বাইক অ্যাক্সিডেন্ট হতে পারে, এই বয়সে কিছু হতে পারে। এইগুলো আপনার জন্মছকেই থাকে। তো আমি সবাইকেই বলবো, যারা দেখছেন, মোটামুটি মানে 5 বছর বা 10 বছর বয়স হয়ে গেলেই, বিশেষ করে 5 বছর বয়স হয়ে গেলে তার জন্মকুষ্টি একবার বিচার করিয়ে নেওয়া। কেন, অনেক কিছু জিনিস যেটা আমরা জানি না, হুম আপনি আগে থেকে জানতে পারলে হয়তো সেই প্রতিকারটা করতে পারবেন। এরকম ঘটনা অনেক হয়েছে যে যার মৃত্যুযোগ ছিল, অথচ সে মহামৃত্যুঞ্জয় জপ করে বা হনুমান চালিসা পাঠ করে সেই মৃত্যুযোগটা কাট। সাবধান হয়ে যাওয়াটা। হ্যাঁ, সেটা জানানো ভালো।